উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন হৃদয় রাগানো প্রেম। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা, কণ্ঠে আমি তাস্তফা। শেষ পর্ব। কৃষাণের এখন দুটো ক্যাফে, দুটোতে বেশ পরিচিতি লাভ করেছে। একটাতে সামলাই সে ও অভি, আর অপরটাতে রবি ও সাইফুল। পাশাপাশি দুটোতেই গুটি কয়েক ছেলে রাখা হয়েছে। তবে আজ কৃষাণ না থাকায় তার কথা মতোই একটা অফ রেখে তিন বন্ধু মিলে অপরটাই সামাল দিচ্ছে। তিন বন্ধু তখন কর্মে ব্যস্ত, তখনই হুট করে সেখানে আগমন ঘটল কৃষাণী। তিনজনে বেশ অবাক হলো, কারণ রবি যে কাণ্ড ঘটিয়েছে এরপর আজকে ক্যাফেতে কৃষাণের আগমন মোটেও আশা করেনি তারা। কৃষাণ সামনে এসেই সরাসরি রবির উদ্দেশ্যে প্রশ্ন করল, তুই আম্মুকে এখানে অব্দি নিয়ে এসেছিস না? বেচারা মুখটা এইটুকুনি হয়ে গেল। অসহায় স্বরে স্বীকারোক্তি দিল, মামা আমি ইচ্ছাকৃত কিছুই করিনি। আমি বাসায় গেছি, পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তোর আম্মু আমার এখানে হাজির। কিভাবে আমার যাওয়ার খবর পেলো তাও জানি না। ওখানে গিয়ে যে আহাজারি শুরু করলো আমার সামনে, আমি আর সহ্য করতে পারি নাই, তাই বাধ্য হয়েই নিয়ে এসেছি। ওসব বাদ, এখন তোকে কথা খেলাপের জন্য শাস্তি হিসেবে কী দেওয়া যাচ্ছে সেটা হচ্ছে ব্যাপার। ভাবুক চিত্তে উত্তর করলো কৃষাণ। রবি অসহায় ফেস নিয়ে চাইলো বাকিদের পানি, যেন তার হয়ে একটু সাফাই গায়। বন্ধুর চোখের ভাষা বুঝতে পেরে সাইফুল বলল, থাক না মামা, এখন তোরা কোনো কথা বলবি না, আমার সব পুজো পড়া ওর সাথে। বলে শার্টের হাতা গোটাতে গোটাতে রবির নিকট এগোতে লাগলো সে। দেখ মামা, এটা কিন্তু ঠিক না। এখানে আমার কি তো কথা সম্পূর্ণ করতে পারল না রবি। এর আগেই সকলকে 480 ভোল্টেজের ঝাটকা খাইয়ে রবিকে জড়িয়ে ধরল কৃষাণ। মুখ দিয়ে উচ্চারণ করলো দুটি অপ্রত্যাশিত শব্দ, শুক্রিয়া দোস্ত। একে তো কৃষাণের কার্যকলাপ, সাথে এই প্রথম দোস্ত শব্দটা শুনতেই তন্তা খেলে উপস্থিত সকলে। রবি তো বিপরীতে বন্ধুকে জড়িয়ে ধরতেই ভুলে গিয়েছে। এর মাঝে তাকে ছেড়ে দিল কৃষাণ। পরপর দু হাতে বাড়িয়ে বাকি বন্ধুদের গলা চড়িয়ে নিল সে। বলল, তোমার মতো বন্ধু পাওয়া পুরোটাই ভাগ্যবানদের ব্যাপার। কখনো ভাবিনি আমার মতো বখাটের নসিব এতটা সুন্দর লিখে রেখেছিল খোদা। সবসময় আমার এতটা পাশে থাকার জন্য শুক্রিয়া। চিরজীবন তোরা এই অদমের পাশে এভাবেই থাকিস। তুই আমাদের জন্য শুরু থেকে যা যা করে এসেছিস, এই পরবর্তীতে আমার যতটুকু পাশে থেকেছি তা খুবই নগণ্য দোস্ত। হুম, আমি তোদের জন্য কিছুই করতে পারিনি। আচ্ছা, তাহলে মামির জন্য তো একটা বউ খুঁজে দিয়ে কিছু করে দেখা। রবির কথায় পুরো কুচকে চাইল কৃষাণ। উত্তর করতে সময় নিল না। পুরো ধরনের বুকে খোঁজেও ওর মতো কারো সন্তান মিলবে না। হজুনি অনেক আছে, তবে কৃষাণের হজুনির মতো কেউ হতে পারবে না। ওটা ওয়ান পিসই আছে, আর সেটা একান্তই কৃষাণ মির্জার। হাসলো রবি। এ ব্যাপারে আর কথা পারল না, নয়তো মির্জার এই বংশের তাকে নির্বংশ করে দেবে। আচ্ছা বাদ দে এসো, এখন বল, ওইদিকে সব মিটমাট হয়েছে? আর তোর বোন বাসায় ফিরেছে? আমার বোন খবর দিয়ে তুই কি করবি? কপা চাপড়ায় বেচারা অতিষ্ঠ কণ্ঠে বলল, লাফাঙ্কা কোথাকার, তোর বোন বিবাহিত আমি জানি তো রে। আন্টি বলল তুই বাসা থেকে বের হওয়ার পর তোর বোনও নাকি ও বাড়িতে পা রাখিনি। আর না তো তোর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রেখেছে, তাই জিজ্ঞেস করলাম। বাক্যগুলো কর্ণপাত হতেই কিছু বলার জন্য থম হয়ে রইল কৃষাণ। এই জন্যই তাহলে তখন বাড়ির সবাই ইকরার বাচ্চা দেখে অমন রিয়াক্ট করেছিল, যেন অষ্টম আশ্চর্যের ব্যাপার। সে তো এত কিছু ভেবেই দেখেনি। ভাগিনাকে কোলে নিয়ে রুমে চলে গিয়েছিল। ইকরাও গিয়ে তার কাছ থেকে ওবায়দুল্লাহকে নিয়ে এসেছিল। কই, তখনও তো কিছু বললো না। কি রে, কিছু বলছিস না যে? ধ্যান ভাঙলো মানবের, শান্ত কণ্ঠে জানালো, আমরা বাড়ি যাওয়ার পরপরই ইকরা এসেছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি মির্জার গোষ্ঠী আবার এক হলো। রজনীর তিমির ঘেরা ধরেছে ধরণীকে। পথে প্রান্তরে আঁকা হয়েছে নীরবের নীরবতার নিপুণ চিত্র। কোলে কেবল মৃদু বাতাসে পাতাদের সংঘর্ষে শব্দ ভেসে আসছে বারান্দার ফাঁক গুলে। বই ভর্তি বুকসেলফের সাথে হেলান দিয়ে হাদিসের বই পড়ছে হুমায়রা। কখনো বা তৃষ্ণার্ত চোখে জোড়া বইয়ের পাতায় হাত চড়ে গিয়ে চাইছে দরজার পানি। অপেক্ষাতীত মন কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের প্রহর গণেছে। তখনই শব্দ করে বাড়ির মেইন গেট পেরিয়ে একটা বাইক প্রবেশ করলো। রমণীর পদযুগল তাৎক্ষণিক ছুটল বারান্দার দিকে। গ্রিলের ফাঁক দিয়ে বাইক থেকে নামতে দেখল মানুষটাকে। কৃষাণের মস্তিষ্ক জানান দিল বারান্দা দিয়ে একজোড়া নয়ন তাকেই দেখছে। তবে সে চোখ তুলে তাকালো না সেদিকে। নিজের দিকে তাকিয়ে সরাসরি কক্ষের সামনে এসে থামল। সাথে সাথে ওপাশ থেকে দরজা খুলে দৃশ্যমান হলো হুমায়রার শান্ত বদন। সেদিকে তেমন মনোযোগ দিল না মানব। অভ্যাস মোতাবেক 5টি বই আর ফুল হুমায়রার হাতে ধরিয়ে কপালে শব্দহীন চুমু খেল। মেয়েটার মন প্রফুল্ল হলো। ভাবল, মানুষটা হয়তো তার উপরে এতটাই রেগে নেই। হাসি মুখে কিছু বলতে নিচ্ছিল সে, অমনি তাকে হতভম্ব করে দিল মানুষটার বিপরীত কাণ্ড কারখানা। 3 মাইল দূরে থাক। হুমায়রার প্রফুল্ল মুখের উপরে বাক্যটি ছুড়ে দিতে সম্পূর্ণ লাপাত্তা হয়ে রুম থেকে ঢুকে গেল কৃষাণ। মেয়েটার চোখ কপালে ভ্যাবাচাকা খেয়ে হা করে আছে মুখোশটি। কিছুক্ষণ আহম্মকের ন্যায় তাকিয়ে রইল সে। পরক্ষণেই পূর্বে সে নিয়মিত বাক্যখানা একবার নিজ মুখে উচ্চারণ করল ভরকালো কণ্ঠে, 3 মাইল দূরে থাক। ততক্ষণে বিলম্বহীন ওয়াশরুমে ঢুকে গিয়েছে কৃষাণ।
কুঁচকানো আঁখিতে ওয়াশরুমের দরজার দিকে চেয়ে থাকে ছাড়া আর কিছুই বলার সুযোগ পেল না হুমায়রা। হাতের বইগুলো নিয়ে ঠেসে দিল বুক সেলফে। ফুলগুলো স্থান পেল বইয়ের পাতার ভাঁজে। অতঃপর সময় নিয়ে যখনই বইগুলো মেলে তাকে প্রত্যেকটাতে খুঁজে পাওয়া যায় একটি শুকনো টিউলিপ, যার ঝরা দরজাপন্ডলের আড়ালে জীবিত থাকে এক প্রেমিক পুরুষের পবিত্র ভালোবাসার অনুভূতি। পাক্কা মিনিট 10 পর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোলো কৃষাণ। পরনে কেবল কালো ট্রাউজার প্যান্ট, খালি কাতার, ঘন লোমশযুক্ত বুকে চিকচিক করেছে বিন্দু বিন্দু জল। সে এগিয়ে এসে বনিতাহীন তোয়ালেটা খামের মাথায় রাখল। অতপর হুট করে রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। পাশে যে কেউ বসে আছে তার বিন্দুমাত্র তোয়াক্কা করল না। ড্রিম লাইটের মৃদু আলোয় শতান দেহে শুয়ে থাকা স্বামীর পানে তাকিয়ে রইল হুমায়রা। সময় নিয়ে ক্ষীণস্বরে ডাকল, শুনছেন? চোখের উপরে হাত দিয়ে নিষ্ঠুপ রইল মানব। ফের শোনা গেল একই স্বর, এই যে শুনছেন? আপনি কি তখনকার মিথ্যেটা নিয়ে আমার উপরে রেগে আছেন? আসলে তখন সত্যটা বললে তো আপনি আসতেন না। আর অমন অসময়ে অন্য কিছু বলারও কারো ছাপায় শুনতে ইচ্ছুক নয় আমি। আর কখনো এমন আরেকটা শব্দও যেন শুনতে না হয়। এবেলায় খানিক উচ্চস্বরে বলল কৃষাণ। মানুষটার এমন চড়াকলার বিপরীতে আর কিছু বলার সাহস পেল না হুমায়রা। গোমরা মুখে চুপচাপ শুয়ে পড়ল। অর্ধেক রাত এপাশ ওপাশ করেও নিদ্রাহীন কাটালো রমণীর। আর চোখে ছেড়ে দৃষ্টি পরখ করল কৃষাণ। তবে টলল না একটুও। অসুস্থতা নিয়ে মিথ্যা বলা না, তার দুর্বলতার সুযোগ নেওয়া, এতটুকু শাস্তি তো পাও নাই ওর। ফজরের দিকে ওমরের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করে এলো কৃষাণ। বাসায় ফিরে দিব্যি একটা ঘুম দিল। পুরো রাত ঘুম না হয় বেশ লম্বা একটা সময় ঘুম ভাঙল তার। ঘড়িতে তখন 8:30। বিছানা থেকে তাড়াহুড়ো করে রেডি হয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল সে। ড্রয়িং রুমে ওবায়দুল্লাহকে নিয়ে বসে আছেন ইয়াসমিন বেগম ও নাজমিন বেগম। রান্না করে তখন সকালের নাস্তা তৈরি করেছেন জিনিয়া ও হুমায়রা। ছেলেকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে ইয়াসমিন বেগম ব্যস্ত হয়ে বললেন, কিরে, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? আজকে লেট হয়ে গিয়েছে আম্মু, যেতে হবে এখন। বাইরে খেয়ে নেবো, চিন্তা করো না। নাস্তা তো হয়েই গিয়েছে, খেতে আর কতক্ষণ লাগবে, খেয়ে যা। কে শুনে কার কথা? ততক্ষণে বাড়ির মূল ফটক পেরিয়ে চলে গিয়েছে কৃষাণ। ভদ্রমহিলা ফুস করে নিঃশ্বাস ফেললেন ছেলের কাণ্ডে। বড় চায়ের একটা নালিশ করে বললেন, খেতে যেতে আর কতক্ষণই লাগতো, বেশ লেট হয়ে গিয়েছে হয়তো। চিন্তা করিও না, বাইরে খেয়ে নেবে। ও তো এখন আর আগের মতো বেপরোয়া নয়। বিপরীতে কিছু বলেন না ইয়াসমিন বেগম। এর মাঝে নাস্তা হাতে ড্রয়িং রুমে এলো চিনিয়া। খাবার টেবিলে রেখে শাশুড়িদের উদ্দেশ্যে হাঁক ছাড়ল, আম্মু, ছোট আম্মু, নাস্তা তৈরি হয়ে গিয়েছে। ওমর ভাইয়ার নাস্তাও রেডি করা আছে, ইকরাকে বলুন নিয়ে যেতে। কথা শেষে আবারও রান্না করে ফিরে এলো সে। হুমায়রার উদ্দেশ্যে বলল, চলো খেতে চলো, বাকি কাজ খাওয়ার পর করবো নে। আমার এখন খেতে মন ইচ্ছে করছে না ভাবি, পরে ইচ্ছে হলে খেয়ে নেব, আপনারা খেয়ে নিন। ওমা কেন, এমনিতেই। জিনিয়া কিছুক্ষণে হুমায়রার মলিন মুখখানা পরখ করলো। সকাল থেকে লক্ষ্য করেছে মেয়েটাকে, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভীষণ মন খারাপ। সে মোলায়েম কণ্ঠে শোধালো, তোমার কি কোনো কিছু নিয়ে মন খারাপ হুমায়রা? কৃষাণের সাথে মনোমালিন্য হয়েছে বুঝি? সরাসরি প্রশ্নে হুমায়রা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। বিষয়টা বুঝতে পারে চিনিয়া। আমাকে নিজের বড় বোন ভাবতে পারো, যদিও আমি তো তার অযোগ্য, কিন্তু আমি আমার ভুলের জন্য সত্যি অনুতপ্ত হুমায়রা। আমার তো কোনো ভাই বোন নেই, তাই ছোটদের তার প্রতি আমার সহজে সফট কর্নার তৈরি হয় না। প্রথম আমার তোমাকে সহ্য হতো না, এটা ঠিক, বাট বিলিভ মি হুমায়রা, এখন আমি তোমাকে নিজের বোন বানাতে চাই। বড় বোন হিসেবে মেনে নেবে আমায়? হুমায়রা এবার চোখ তুলে তাকায় জিনিয়ার পানে। সামনে রমণী এই অবধি কতবার তার কাছে ক্ষমা চেয়েছে জানা নেই। সে স্নিগ্ধ হেসে জবাব দেয়, নতুন করে আবার মেনে নিতে হবে কেন? আপনি তো এমনিতে আমার বড় বোন। জিনিয়া ঠোঁট প্রসারিত করে হুমায়রার হাত ধরে বলে, আচ্ছা এবার তাহলে খেতে চলো। না ভাবি, আমার এখন খেতে ইচ্ছে করছে না। ভাবি না, আপু বলবে। আর হ্যাঁ, আমি জানি না কৃষাণের সাথে কে নিয়ে মনোমালিন্য তোমার, তবে এসব নিয়ে খাবারের সাথে অনীহা করলে হবে না। মনোমালিন্যতা আবার একটু পরে ঠিক হয়ে যাবে। আমার ভাইয়ের সাথেও তো মাসের 29 দিনই রাগারাগি করে কাটে আমার। না ভাই, সরি আপু, ওসবের জন্য না, আমার এমনিতেই খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে হলে খেয়ে নিব, আপনি চিন্তা করবেন না। এবেলায় এসে আর জোর করলো না জিনিয়া। হুমায়রার কথাই মনে মনে নিয়ে বলল, আচ্ছা পরে খেয়ে নিও কিন্তু। দুপুরের দিকে একসাথে সালাত আদায় করে নামাজ ঘর থেকে বেরোলো হুমায়রা, ইকরা ও জিনিয়া। ইকরা নানান কথা বলে যাচ্ছে, সেসব মনোযোগ দিয়ে শুনছে জিনিয়া। হুমায়রা তাতে মনোযোগ দিতে পারছে না, তার মাথা ঘুরোচ্ছে। অবশ্য ইদানিং এই বিষয়টা বেশ সাধারণই তার জন্য। খাওয়ার অনীহা, শরীরে দুর্বলতা, মাথা ঘুরানো কয়েকদিন যাবৎ একটু বেশি হচ্ছে তার। সকাল থেকে এখনও কিছুটি মুখে নেয়নি সে। খাবার সামনে গেলেই পেট গলিয়ে ওঠে কেমন, কিন্তু শরীর তো এত কিছু বোঝে না। তার দরকার শক্তি, আর খাবার না খেলে শক্তি আসবে কোথা থেকে? এই যে এখন
শরীর অসাড় হয়ে আসছে তার। হঠাৎ করে সামনেই সবকিছু গোলাটে হয়ে যেতে লাগলো। মুখ দিয়ে কথা বের হচ্ছে না মেয়েটার। পাশে থাকা ইকরা খামচে ধরল সে। সাথে সাথে ভরকানো চোখে তাকায়ে ফিরল তার দিকে রমণী। কিছু বুঝে ওঠার আগেই নিজের প্রিয় বান্ধবীর দেহ টলে পড়তে লাগলো মেঝেতে। ইকরা আঁতকে উঠল। হুমায়রা শক্ত করে মাথা ফ্লোরে ছোঁয়ার আগেই তা আঁকড়ে ধরল নিজের হাতে। চিৎকার করে ডাকলো, হুমায়রা। মেয়ের চিৎকারে শুনে ড্রয়িং রুমে থাকা দুই কর্তীর বুকটা কেঁপে উঠল। দুজন একবারে চোখাচোখি করে ছুট লাগালেন সেদিকে। বাড়িতে তখন পুরুষের সদস্যদের কেউই উপস্থিত নেই। কৃষাণ ঢাকায় আর ওমর মসজিদে গিয়েছে নামাজ পড়তে। ইয়াসমিন বেগম পুত্রবধূর লতানো দেহটা দেখে দিশেহারা প্রায়। তার কোলে ঘুমিয়ে আছে 5 মাসের ওবায়দুল্লাহ। নাতিকে নিয়ে কোনো কিছুতে সুবিধা করে উঠতে পারছেন না। এ কি হয়েছে ওর? তেমন কিছু হয়নি ছোট আম্মু, চিন্তা করবেন না। আম্মু আপনি একটু হুমায়রাকে ধরুন, আমি পানি নিয়ে আসছি। জিনিয়ার কথায় নাজমিন বেগম নিচে ছুটলেন পানির জন্য। ইকরা ততক্ষণে চোখের পানি ছেড়ে দিয়েছে। জিনিয়া ওকে শান্ত করার চেষ্টা চালালেও থামছে না। এর মাঝে নাজমিন বেগম পানি নিয়ে ফিরে আসলেন। হুমায়রার চোখ মুখে পানি ছিটানো হলো। চোখে মুখে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই পিটপিট করে চোখ খুলল হুমায়রা। সকালে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিবু নিবু চোখে সবগুলো চিন্তিত মুখে পরখ করল হুমায়রা। জিনিয়া ওর মুখের সামনে পানি ধরল। দু ঢোকে পানিও পান করতে পারল না মেয়েটা। এর আগেই পেট গলিয়ে উঠল। পেটে কিছু না থাকায় পানিগুলোও বেরিয়ে এলো। ইয়াসমিন বেগম আর দেরি করলেন না। তাড়াতাড়ি করে কল লাগালেন এর নিচে পরিচিত মহিলা চিকিৎসকের নাম্বারে। অতঃপর হুমায়রাকে ধরে রুমে অব্দি নেওয়া হলো। পরিবেশ যতটা থমথমে হওয়ার কথা ছিল তো ঠিক ততটাই স্বাভাবিক দেখাচ্ছে। উল্টো সকলের চোখে মুখেই খুশির ঝিলিক। হুমায়রার হাতে স্যালাইন লাগানো, বিছানায় নেতি আছে সে। সামনে বসা মধ্যবয়স্ক এক মহিলা, ইয়াসমিন বেগমের বয়সেই হবেন। পরনে ডাক্তারি পোশাক। ডক্টর নাসিমা বেগম, মির্জাবাড়ির সদস্যদের নিয়মিত ডাক্তার তিনি। যে কারো কিছু হলে সবার আগে তার ডাক পড়ে এখানে। তাহলে এখন তার কোনো চিন্তার বিষয় নেই নাসিমা, সবকিছু ঠিকঠাক। ইয়াসমিন বেগমের কথাই হাসি মুখে ফিরে চাইলেন তিনি। জবাবে বললেন, আল্লাহর রহমতে সবই ঠিকঠাক, তবে এখন থেকে ভালো যত্ন নিতে হবে কিন্তু। শরীরে কিছু নেই দেখি মেয়ের। এমন বয়সে মেয়েদের শরীর কত টসটসে থাকে। তুমি কিনা না খেয়ে রাখো নাকি ছেলের বউকে? আর বলো না নাসিমা, হাজার বলেও খাওয়াতে পারি না ছেলের মেয়েদের। খাওয়ার প্রতি এত অনীহা ওদের। অনীহা হলেও খেতে হবে, নয়তো পরবর্তীতে অনেক প্রবলেম হবে। আর ছেলে কোথায়? বউয়ের প্রতি আদৌ ধ্যানজ্ঞান আছে কিনা তার? ইয়াসমিন বেগম কেবল উত্তর করতেই নিচ্ছিলেন, তখনই শব্দ করে রুমের দরজাটা খুলে গেল। সেদিকে তাকাতেই আর্তনাদ করে উঠল তিনি। কৃষাণ, এ কি অবস্থা হয়েছে তোর? কৃষাণের হৃদয়ে ছুঁতে সক্ষম হলো না মায়ের সেই আর্ত চিৎকার। তার অশান্ত দৃষ্টি নিবদ্ধ বিছানায় নেতিয়ে পড়া রমণীর পানে। শাশুড়ির মুখে কৃষাণের নাম শুনতেই চোখ মেলে তাকায় সে। অমনি মুখশুদ্ধ চাঁদ করে ওঠে এক লম্হায়। মানুষটার শরীরের বিভিন্ন স্থানে রক্ত লেগে আছে। হাতে পায়ে রক্তে শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে। পরনের সাথে অবিন্যস্ত এলোমেলো কিছু জায়গায় ছেঁড়া ধুলোবালিতে মাখামাখি শরীর। জেল করা বাবরের চুলগুলো বড় অবহেলায় এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছেলের নিকট ব্যস্ত পায়ে ছুটলেন ইয়াসমিন বেগম। গা ছুঁয়ে আড়াচাড়ি করার আগে কর্ণপাত হলো ছেলের ক্লান্ত আবদার। সবাইকে নিয়ে একটু বাহিরে যাও আম্মু, আমার ওকে লাগবে এই মুহূর্তে। ইয়াসমিন বেগম ছেলের ক্ষতস্থানে আলতো হাত বুলালেন। ভাঙা কণ্ঠে বললেন, এসব কি হয়েছে? আগে এই ক্ষতগুলো তো একটু, ওসব পরে। এখন যেটা বললাম সেটা করো। মায়ের উদ্বিগ্ন সন্তা আরও কিছু বলতে চাইল, তবে থেমে যায় ছেলে কাতর কণ্ঠে। আমার মেডিসিন নয়, ওকে লাগাবে আম্মু প্লিজ। তার ভেতরে সব অস্থিরতা যেন কণ্ঠেই ফুটে উঠেছে। সকালে এবার যাওয়ার জন্য উঠে দাঁড়াই। নাসিমা বেগম ইয়াসমিন বেগমকে নিয়ে রুম ত্যাগ করতে করতে বলেন, ইয়াসমিন চলো এখন, আমি তো এখানেই আছি, পরে না হয় কৃষাণকে দেখব, ওর এখন রেস্ট প্রয়োজন। রুমে জনশূন্যতা নেমে আসতেই চোখের পলকটাও ফেলতে সক্ষম হলো না হুমায়রা। এর আগেই দমকা হাওয়ার নাই তার উপরে আঁচড়ে পড়ল মানুষটা। মেয়েটা কিছু বলার সুযোগও পেল না। এর আগে স্বামীর লাগাতার চুমুতে সিক্ত হয়ে উঠল তার পুরো মুখমণ্ডল। যার তোপে চোখ চাই, চোখ খুলে রাখাও দুষ্কর। ঠিক যেমনটা ঝুমবৃষ্টিতে আকাশের পানে তাকালে হয়। অনেকটা সময় পর খানিক শান্ত হলো কৃষাণ। কপালে কপাল টেকিয়ে অস্থির স্বরে শুধালো, প্রাণ পাখি, প্রাণ পাখি আমার, কি হয়েছে তোর? শরীর বেশি মানুষটার এমন উদ্বিগ্ন বিপরীতে শোনা যায় হুমায়রার মিহি কণ্ঠ। সে কৃষাণকে শান্ত করতে এদিক সেদিকে না ভেবেই বলে উঠল, আপনি শান্ত হন। তেমন কিছু হয়নি, না খাওয়ার কারণে শরীরে দুর্বলতায় মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম শুধু। তাৎক্ষণিক চেহারার রং পাল্টে যায় কৃষাণের, পরিণত হয় অগ্নিমূর্তিতে। ঠেকানো কপালে সোজা করে ভ্রু কুচকে তাকায় স্ত্রীর পানে। রাজবাড়ি কণ্ঠে প্রশ্ন ছুড়ে, না খাওয়ার কারণে মানে? খাবার খাসনি তুই কেন? আসমিক পুরুষালিক বজ্রকণ্ঠে খানিক ভরকে যায় মেয়েটা। বুঝতে পারে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। সূক্ষ্ম ঢোক গিলে নিষ্পাপ চোখে চাই স্বামীর পানে। ছোট্ট মুখে উচ্চারণ করে, খেতে ইচ্ছে করছিল না। পৃষ্ঠে নিষ্পৃহ রইল মানব। কিছু বল শান্ত দৃষ্টিতে পরখ করে রমণীকে।
পরপরই ঝুঁকে থাকা শরীরটা সরিয়ে এনে সোজা হয়ে বসে। অভ্যাস মোতাবেক রাগ সংবরণ করে ডান হাতটা দিয়ে ঘাট তুলে ব্যাপারটা বুঝতে পারে কিছু একটা বলতে নাই হুমায়রা। আপনাকে মাঝপথেই থেমে যায় বিকট শব্দে। চমকানো চিত্তে পাশে থাকা এসে বেডের কাছে থাকা টি টেবিলেরটা তখনও ওখানে কাঁপছে কৃষানের পায়ের লাথিতে। সেখানকার পানির গ্লাসটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এটা কি করলেন? গ্লাসটা ভেঙে গে এবারের কথা শেষ করতে পারল না মেয়েটা। তার মধ্যেই পুরো বিছানা কাঁপিয়ে তার দুপাশে দুটো শক্ত হাত রাখলো কৃষাণ। মুহূর্তে স্বামীর অস্পর্শ বাহুবন্ধনে আবদ্ধ হলো তার ছোট্ট কায়া। কর্ণকুহুপুরে হলো মানুষটার অদ্ভুত কণ্ঠ। সামান্য গ্লাসটার জন্য মায়া হলো তোর, আর আজ তো একটা মানুষের জন্য মায়া হয় না? আপনি চুপ, একদম চুপ, কথা বলবি না তুই। এই তুই জানিস তোর সামান্য কিছু হলেও আমার ভেতরে দিয়ে কি বয়ে চলে? ধারণা আছে তোর কতটা পাগলপাড়া হয়েছি আমি? হাতে কোনো কিছু ওঠে না আমার, সামনে পায়ে কোনো জোর পাই না, চোখ ঘোলাটে হয়ে আসে, মস্তিষ্ক কাজ করে না, নিঃশ্বাস নিতে কষ্ট, বুক পড়ে যায় অস্থিরতায়, দম বন্ধ লাগে। অথচ তুই আমার দুর্বলতার সুযোগ নিস, না খেয়ে নিজেকে সুস্থ বানাস। আমাকে পোড়াতে শান্তি লাগে না তোর? কৃষাণ এক নাগারে বলতে থাকে। তার অস্থিরতায় বুঝতে পারে হুমায়রা। সে স্যালাইন লাগানো হাতটা ধীরে সুস্থে তুলে নেয়, দু হাতে জড়িয়ে ধরে মানুষটার গলা, মুখে নাই তার কানের কাছে। সব রাগের ঊর্ধ্বে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, শুনছেন, বাবা হওয়ার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। কৃষাণ থেমে যায় বা তার পুরো দুনিয়া। রাগান্বিত সত্তা থমকে জবান হারাই। বুক শুদ্ধখানে কেঁপে ওঠে বাবা শব্দটাই। হৃদয় ছুঁয়ে যায় অন্যরকম অনুভূতিতে। প্রত্যাশিত ফলাফল পেতে ঠোঁট প্রসারিত হয় হুমায়রার। কানের কাছে থেকে মুখ এনে সরাসরি চাই স্বামীর পানি। ওর ঠোঁট চেপে হাসির বিপরীতে কৃষাণ থেমে থেমে জানতে চাই, কি বললি? আপনি বাবা হতে চলেছেন। কথাটা বলতে দেরি, অথচ ওকে শক্ত করে জড়িয়ে ধরতে দেরি হলো না কৃষাণে। হুমায়রা আলতো হাতে পিঠে হাত রাখে মানুষটা। তখনই গলার কাছ থেকে শুনতে পাই একটা শান্ত স্বর, একটু শক্ত করে জড়িয়ে ধরুন বউ। বুকে যে বড্ড বেসামাল অনুভূতি হচ্ছে। হুমায়রা হাসে, বিলম্বহীন টাইট করে ধরে স্বামীকে। সময়ের নীরব স্রোতে কতক্ষণ ওভাবে কেটে গেছে জানা নেই। সহসা গলায় তরল পদার্থের স্পর্শে নড়ে ওঠে হুমায়রার। কণ্ঠনালী চিরে বেরিয়ে আসে বিচলিত স্বর, আপনি কি কাঁদছেন কেন আপনি? কৃষাণ মুখ তুলে বউটা অনীহা নিয়ে চোখের কার্নিশে আসা অষ্টকোণা মুছে ফেলে। পরপর স্ত্রীর উদ্বিগ্ন মুখে পানে চেয়ে হাসে, নাকে নাক ঘষে বলে, কাছি না রে পাগলি, তবে বুকটাতে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভাবা যায় কিছুদিন আগে এই পথভ্রষ্ট আমিটাই হাত ধরেও কেউ পথ চলা শিখতে আসছে। এই অনুভূতি তোকে কিভাবে বোঝায় রে বউ? কৃষাণের গলা কেমন যেন নিভে আসছে অনুভূতির তোপে। ভিতরে কি চলছে বোঝা দুষ্কর। খুশিতে আত্মহারা বুঝি এরকম অনুভূতিরই নাম। সবকিছু বুঝলাম, কিন্তু এগুলো কিভাবে হলো? ক্ষতস্থানের উদ্দেশ্য করে প্রশ্ন চলল হুমায়রা। জবাবে কৃষাণ বেপরোয়া ভঙ্গিতে উত্তর করলো, ওই ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট করেছিলাম। এটা ছোটোখাটো? হাত পা শরীর সব জায়গায় ক্ষত হয়ে গিয়েছে, আর আপনি বলছেন ছোটোখাটো? তাড়াহুড়ো করে বাইক চালিয়েছেন, মাথা ঠিক ছিল না তখন। বাদ দে, কিছুই হয়নি। আপনাকে খবর দিয়েছে কে? ঘরেরই কেউ। কেন? পৃষ্ঠে চুপ রইল হুমায়রা। সে সজ্ঞানে থাকলে কখনোই বাসা ফেরার আগে এই বেপরোয়া লোককে আজকের ঘটনা সম্পর্কে জানাতো না। কিন্তু এত বড় বোকামিটা কে করলো? অবশ্য বোকামি বলা যায় না, কারণ মানুষটা যত পাগলামি খবর তো সেই জানে শুধু। বাকিরা হয়তো ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে, খবর দিয়েছে। তাই এ ব্যাপারে আর কথা বাড়ল না। সরাসরি কৃষাণের চোখে তাকিয়ে অধিকার নিয়ে বলল, নাসিমা আন্টির থেকে এক্ষুনি ক্ষতস্থানে গুলোতে মেডিসিন লাগিয়ে আনুন। কৃষাণ একবার বলতে চাচ্ছিল সবসময়ের মতো হুমায়রা নিজেই মেডিসিন লাগিয়ে দিয়েতে। পরক্ষণে স্ত্রী সালাইনে লাগানো হাতটার দিকে তাকিয়ে থেমে গেল। যেখানেটাই কানেলা ফিট করা হয়েছে ঠিক সেখানটাই একটা শব্দ করে চুমু খেল সে। পরপরই নিজের সূক্ষ্মটোটে ভাঁজে নিয়ে নেয় মেয়েটার নরম অধর। ছোট্ট চুমু খেয়ে ঠান্ডা গলায় বলে, যে মেডিসিন প্রয়োজন সেটা তো প্রথমেই নিয়ে নিয়েছি, এখন এসব না নিলেও চলবে। তবে তুই যখন বলেছিস নিয়ে আসি না হয়। বাক্যগুলো কর্ণপাত হতেই হুমেরার দৃষ্টি এলোমেলো হয়। খানিক রাগ দেখিয়ে বলে, আপনি যাবেন? যাচ্ছি। অতঃপর চলে যায় সে। মানুষটা যাওয়ার পরে শান্ত চোখে চেয়ে থাকে হুমায়রা। পরপর নিচের ধুলোবালিময় শরীরের দিকে তাকাই, হেসে ফেলে। ড্রয়িং রুমে পা রাখতেই শোনা গেল ইয়াসমিন বেগমের রাগী গলা। তিনি ইকরাকে বকে যাচ্ছেন অনবরত, বয়সেই হয়েছে যা, আক্কেল জ্ঞান এখনো হয়নি তোর। সবকিছু না ভেবে কিভাবে এসব ব্যাপারে জানালি ছেলেটাকে? আর জানালি তো ভালো খবরটা না জানিয়ে খারাপটা কেন জানাতে হলো? এখন কি অবস্থা হয়েছে ছেলেটার? মাথা নুইয়ে মায়ের কথা চুপচাপ শুনে যাচ্ছে ইকরা। বলা বাহুল্য ওরই সবটা দোষ। তখন হুমায়রার প্রেগনেন্সির কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে সবার অগোচরে কৃষাণকে সাথে সাথে কল করেছিল। সে ভাইকে সারপ্রাইজ দেওয়ার কথা ভেবে আসল খবরটা না দিয়ে হুমায়রার শরীরের অবস্থা আর অজ্ঞান হওয়ার কথা জানিয়েছে।
যেন কৃষার ঝটপট বাসায় চলে আসে এবং বাসায় ফিরে আসল সংবাদটা শুনে সারপ্রাইজ হয়ে যায়। কিন্তু হয়েছে হিতে বিপরীত। সব শুনে তাড়াহুড়ো করে আর চিন্তায় তার ভাইয়ের সাথে যে অ্যাক্সিডেন্টটা এমন ঘটনা ঘটে যাবে সেটা কল্পনাতেও আসেনি তার। এই মুহূর্তে সবচেয়ে বেশি খারাপ লাগছে তারই। মন চাচ্ছে নিজের জ্ঞানশূন্য মাথাটা বাড়িতে ভেঙে ফেলতে। এর মাঝেই সেখানে কৃষাণের আগমন ঘটল। এসে মায়ের উদ্দেশ্যে বলল, সমস্যা কি? ওকে বকছো কেন? বকবো না তো কি করব? ভালোবাসবে প্রায় বছর দেড়েক পর আমার বোন এ বাড়িতে এসেছে বকা শুনতে। আমি যেন আর কখনো না দেখি ওকে কেউ বকেছে। ক্ষণিকের জন্য সকলের নয়ন বিস্ফোরিত হয় অবাক নেত্রে পরখ করে কৃষাণকে। ইকরা নিজেও বেশ অবাক হয়েছে। ছোট থেকে ওদের ভাই বোনের সম্পর্ক সাপ পেঁচির মতো। কখনো কারো সাইড নিয়ে কথা বলা তো দূর, উল্টো একজন আরেকজনেরকে শুধু নিচে ধাপাতেই চাইতো। আজ হঠাৎ করে কি হলো তার খচ্চর ভাই কৃষাণ মির্জায়? ভালোবাসা কাজ করলেও সে যেন ভালোবাসবে। ওর জন্য আজকে কত বড় অঘটনটা ঘটল। এর চেয়েও ভয়ানক কিছু হতে পারত। এতে ওর তো কোনো দোষ নেই। আমার বেখিয়ালিপনার জন্যই বাইকটা একটা সিএনজিতে ধাক্কা খেয়েছে। ওসব বাদ দাও তো, এখন কি করবে করো, আমি ফ্রেশ হব তোমাদের কাজ শেষ হলে। তখন ইকরার থেকে উম্মাইরার কথা শুনে অতিরিক্ত তাড়াহুড়োয় বাইক চালাচ্ছিল কৃষাণ। মাথা ভর্তি তখন স্ত্রীর চিন্তা। চারিপাশে কোনো কিছুতেই ধ্যান জ্ঞান ছিল না তার। যার দরুন বেখেয়ালি একটা সিএনজির সাথে বাইক লেগে বাইক সহ উল্টে পড়ে সে। সাথে সাথে হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ গাঁটচোটে লাগে। পুরুষালী দেহের প্রতিটি হাড় যেন এক লম্হায় পুরো মুচড়ে উঠেছিল যে সে সময়। তবে পুরুষটি সেসবে ধ্যান নেই। তার মস্তিষ্ক ছিল অন্য আকাঙ্ক্ষা। বাড়ি ফেরার আকাঙ্ক্ষা, প্রিয় মুখটাকে দেখার আকাঙ্ক্ষা। ক্ষত স্থান থেকে কলকলিয়ে রক্ত বেরোনো শুরু হয়। এভাবেই ওঠার চেষ্টা করে চালাই। এর মাঝে অবশেষে সকলে বেরিয়ে আসে সিএনজি ড্রাইভারকে গালাগালি শুরু করে। কারণ এতে সিএনজি ড্রাইভারের দোষ বেশি ছিল। কৃষাণ তাড়াহুড়ো করলেও যথেষ্ট সাইড দিয়ে বাইক চালাচ্ছিল। মধ্যবয়স্ক ড্রাইভারটা লোকটা নিজে ভুল স্বীকার করে। সবাই মিলে কৃষাণকে দাঁড় করায়। হাসপাতালে নিতে চাইলে শুনতে পাই আহতের প্রবল নিষেধাজ্ঞা। কারো কোনোরূপ কথা বা অবরোধ মানে না সে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে সবার বিরুদ্ধে গিয়ে ছুটে আসে নিজ গন্তব্যে। কৃষাণের কথায় সে এই প্রসঙ্গ আর কথা বাড়ালো না ইয়াসমিন বেগম। নাসিমা বেগমকে বললেন তাকে চিকিৎসা দিতে। নাসিমা বেগম নিজের কর্মে নিয়োজিত হলেন। ফাঁকে ফাঁকে কৃষাণকে সতর্ক করে বললেন, শোনো কৃষাণ, এখন থেকে সব জায়গায় সতর্কতা অবলম্বন করে চলবে। এমন দাপরোয়া হয়ে কিন্তু হবে না। তোমার উপরে দুটো জীবন নির্ভরশীল। নিজের প্রতি এতটা বেপরোয়াহীন হলে চলবে? কৃষাণ বাধ্য ছিলেন নাই শুনে মা বয়সী নারীটির কথাটি। তিনি থেমে নেই, ফের ছুটালেন সাবধানে বাণী। আর হ্যাঁ, আগামী 3 মাস সবকিছু উঠতে গিয়ে স্ত্রীর দিকে খেয়াল রাখবে। প্রথম 3 মাস অনেক সাবধানে থাকতে হয়। তোমার স্ত্রীর ওজন তুলনামূলক খুব কম। খাওয়ায় কনসার্ন করবে। সব দিক দিয়ে খুব যত্নে রাখতে হবে কিন্তু। আন্টি, রাখবো। ভদ্রমহিলা হাসেন, আর কিছু বললেন না। এতক্ষণ তিনি এতটুকু বুঝে গিয়েছেন যে আর যাই হোক ছেলেটার বউয়ের জন্য অসম্ভব টান। ছেলেদের কান্নার শব্দে টষ্ট পায়ে ছুটে আসে ইকরা। ওমর ছেলেকে কোলে করে ঘরে এ পর্যন্ত থেকে এ পর্যায়ে হাঁটতে শুরু করেছে। মসজিদ থেকে এসেই ওবায়দুল্লাহকে কোলে নিয়ে রুমে এসেছে সে। এরপর থেকে ইকরা একবারও রুমে আসেনি। ততক্ষণে স্ত্রীকে রুমে প্রবেশ করতে দেখে খানিক রেগে যায় শান্ত মানব। কঠিন গলায় বলল, আর আসার দরকার ছিল কি তোমার? এই বাড়িতে আসলে বেশ অবাধ্য হয়ে ওঠো তুমি। কখন থেকে ছেলেটা না খাওয়াই মাথায় আছে। স্বামী বাচ্চা রেখে শুধু টই টই করে মেয়েটা আমার মোটেও পছন্দ না। অপ্রত্যাশিত রাগের সম্মুখীন হয়ে প্রথম চাই অনেক ভরকে চাই রমণী, পরক্ষণেই মুখের আধার নেমে আসে। একে তো মাত্রই মায়ের বোকা শুনে এসেছে, তার উপরে স্বামীর করা কথায় মুখটা একেবারে এইটুকুনি হয়ে যায়। এভাবেই এগিয়ে এসে ছেলেকে নিজের কোলে নেয়। গটগট পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল উল্টো দিকে ফিরে। ওমানের মাঝে খুব একটা ভাবান্তর দেখা যায় না। শান্ত দৃষ্টিতে স্ত্রীর কানটা পরখ করে সে। নাসিমা বেগম হুমায়রার স্যালাইন খুলে রুম থেকে বেরোতেই মেয়েটা শোয়া থেকে উঠে বসে। কৃষাণ তখন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল। শরীরের হাতল বেঠিক হওয়ায় অনেকটা সময় লেগেছে তার। এর মাঝেই দুজনের জন্য খাবার হাতে রুমে প্রবেশ করেছে ইয়াসমিন বেগম। খাবারগুলো সামান্য আনতেই অনিহা এসে হুমায়রা তার মুখটা দেখেই তা বুঝতে পারে ইয়াসমিন বেগম। তিনি পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, জানি এখন খাওয়ার ইচ্ছে করবে না তোমার, কিন্তু জোর করেও খেতে হবে। খাবারের প্রতি অনীহা করলে চলবে না, বুঝেছ? পেটে না রাখতে পারলেও খেয়ে লাভ কি? যতটুকু রাখতে পারবে তাতেই চলবে, কিন্তু খাবার বেশি বেশি খেতে হবে। খেতে ইচ্ছে করে না যে? দুনিয়াতে কি খাবারের অভাব রয়েছে? একটা খেতে ইচ্ছে না করলে আরও হাজার রকমের খাবার এনে হাজির করবো তোর সামনে। তবু ঠিকমতো খাওয়া চাই। খাওয়ার অনীহা করলে মার খাবে কিন্তু। আসমিক পুরুষালী কণ্ঠে দুই জোড়া অক্ষি নিবদ্ধ হলো ওয়াশরুম থেকে বেরোনো মানবের পানে। ছেলের মুখে এখনও তুই সম্বোধন শুনে কপাল কুঁচকে ফেলেন ইয়াসমিন বেগম। শাসনের সুরে বললেন,
তুই দেখি এখনও ওকে তুই তোকারি করিস, আবার মারের কথাও বলিস। তোর পিঠে কাটা কটা ধুমধাম দেওয়া দরকার কিছুদিন পর, তাহলে বাচ্চার সামনে আর মাকে তুই তোকারি করবি তুই। আমি যেন এরপর থেকে আর এসব উচ্চারণ না শুনি। অভ্যাস হয়ে গেছি আম্মু। অভ্যাস বললেই হলো? কই, ওমর তো আগে ইকরাকে আপনি আপনি করে বলতো, এখন কি সুন্দর তুমি বলে ডাকে। কথাটুকু বলতে নিয়েও তুলনার ব্যাপারটা এড়িয়ে গিয়ে থেমে এলেন ইয়াসমিন বেগম। অভ্যাস মানে কি? অভ্যাস পাল্টাতে হবে। পৃষ্ঠে শোনা গেল কৃষাণের বাধ্যস্বর। ক্ষমা করবেন মাতামাহি, আপনার পুত্র যে তুইতেই অভ্যস্ত, কিন্তু সে আর এখন আগের মতো নেই। অভ্যাস বদলাতে শিখে গিয়েছি আমি, চেষ্টা করব সর্বোচ্চ। ততদিনে আশা করি সম্বোধন চেঞ্জ হয়ে যাবে। ছেলের কথায় হাসেন ভদ্রমহিলা। রুম ত্যাগ করতে করতে বললেন, সেটাই যেন হয়। আর খাবার দিয়ে গেছি, খেয়ে নিস দুজনে। কৃষাণ আস্তে ধীরে এসে হুমায়রার মুখোমুখি বসে নিষ্পিহা কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলে ডাকবো তোকে? আপনি না তুমি? আপনি। চোখ ছোট করে শব্দটুকু উচ্চারণ করলো হুমায়রা। মানুষটার মুখে তুই এর পরিবর্তিতে আপনি সম্বোধন ভাবতেই কেমন যেন অসহনশীল অনুভূতি হলো তার। মেয়েটার রিয়াকশন দেখেই। আর সে সম্বোধনের কথা মাথায় আনে না কৃষাণ। কিছুক্ষণ চুপ থেকে নিজে নিজেই অন্য সম্বোধন করার ট্রাই করে। হুজুরনি, শোনো, হোয়াট আ জটিল ল্যাঙ্গুয়েজ। এগুলো কিভাবে বলবো রে আমি হুজুরনি? শেষটুকু বড় বিরক্তি নিয়ে বলল কৃষাণ। হুমায়রা ফিক করে হেসে ফেলে তার কাণ্ডে। হাসতে হাসতেই বলে, এখনই বলতে হবে না, আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। এখন খাবার খান আপনি, আমার খাওয়া ধরলেই শেষ হয়ে যাবে। তুই খাওয়া শুরু কর। আর এসব না খেতে ইচ্ছে হলে খাবি, কি খাবি বল? না খেতে পারবো, সমস্যা নেই, একটু লেবু হলেই চলবে, নিয়ে আসছি আমি। কথাটুকু বলে এক পা বাড়াতে সক্ষম হলো না মেয়েটা। এর আগে তাকে ধমকে উঠল মানব। এই, কোথায় যাচ্ছিস তুই? আমি বলেছি তোকে যেতে, চুপচাপ বস এখানে, আমি নিয়ে আসছি। আমি পার, আমার অনুমতি ছাড়া এখান থেকে এক পাও এদিক সেদিক করা নিষিদ্ধ তোর জন্য। নেক্সট টাইম যেন মনে করিয়ে দিতে না হয়। ওকে। বাতের নাই মাথা তুলালো মেয়েটা, অতএব তাকে ওভাবেই বসে থাকতে হলো। কৃষাণ নিচেও গিয়ে লেবু কেটে আনলো ওর জন্য। তবে লেবু দিয়েও প্লেটের সবটুকু খাবার শেষ করতে সক্ষম হলো না। কৃষাণও ওর অবস্থা থেকে আর তেমন জোর করলো না। ডিনারের আগেই আরেকবার খাওয়ানোর সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দিল। দুপুর থেকে সন্ধ্যায় পুরোটা সময় রুমে ছিল ইকরা। শুধু দুবেলা সালাত আদায় ব্যতীত আর বাইরে যাওয়া যাওয়া হয়নি। গোমরা মুখে ঘরে বসে আছে। কক্ষে থাকা উমাইরের সাথে এই অবধি একটা কথাও বলেনি পুরোটা সময়। মাত্র মাগরিবের নামাজ শেষ করে এসেছে উমাইর। কক্ষে ফিরে স্ত্রীর আগের মতোই গোমরা মুখের অবস্থা দেখে নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে গেল সে। বিছানার ওপর প্রান্তে ওবায়দুল্লাহকে কোলে নিয়ে পা মেলে বসে আছে ইকরাম। বাবাকে দেখতেই শিশুটির মুখে হাসি ফুটল। হাত পা নাড়িয়ে বোঝালো বাবার কোলে যেতে ইচ্ছুক সে। বিলম্বহীন ছেলেকে কোলে নেয় ওমর। পরপরই হুট করে মাথা এলিয়ে দেয় স্ত্রীর কোলে। ছেলেকে বসায় নিচের পেটে। বলে, আপু, তোমার আম্মু বোধহয় রেগে আছে আমার উপরে, কিন্তু তাকে বলে দাও আজকে আমি তার রাগ ভাঙাবো না, কারণেই তার সাথেই রাগ দেখিয়েছি আমি। ইকরা কথা বলে না। ওমায়ের মাথা ঠেলে তাকে কোলে থেকে সরাতে চায়, তবে পেরে ওঠে না। ব্যর্থ হয়ে মুখ খুলতে বাধ্য হয়। ওমরকে উদ্দেশ্য করে ছেলেকে কাছে বলে, তোমার বাবাকে বলো তার রাগ ভাঙানোর আশায় বসে নেই আমি, কোল থেকে উঠুক সে। তোমার মাকে জানিয়ে দাও কোল থেকে ওঠানোর অধিকার নেই তার। সে বলেছিল এটা তোমার বাবার পার্মানেন্ট দলিল করার স্থান। অবধ শিশুটি আঙুল চুষতে চুষতে একবার বাবার দিকে তো আরেকবার মায়ের দিকে তাকাচ্ছে। খালপাল নয়নে বসতে চাইছে তাদের কথাবার্তা। ইকরা এবার মেজাজ খারাপ হলো। সরাসরি বলল, সরুন তো এখান থেকে। সরবো না। কি করবে? কেন সরবে না? আমি যখন আপনার অপছন্দ, তাহলে আমার কোলে শুয়েছেন কেন? উঠুন বলছি। সত্যি কথা, তবে কিছুটা খাদ আছে। কোনো খাদ নেই। আমি আপনার অপছন্দ আপনি নিজের মুখে বলেছেন, সুতরাং কাছে আসবেন না আমার। উমায়ের এলাকায় কোল থেকে মাথা ওঠায়। ইকরা সরাতে নিচ্ছিল, অমনি তার হাতখানা খপ করে ধরে নেয়। কোনোরূপ কথাবার্তাহীন আসমিক অভিমানের ঠোঁট শুষ্ক চুমু খায়। কাছেও আসবো, ভালোবাসবো, পছন্দ অপছন্দ সব অধ্যায়ে তোমাকেই রাখবো, বুঝেছো ইকরা বিবি? আর হ্যাঁ, সরি তখনকার জন্য। আপনার সরি আপনার কাছেই রাখুন। আচ্ছা, এটা রেখে দিলাম। আরেকটা চিঠি নতুন করে। সরি ইকরা বিবি। ইকরার মন গলে যায়। ফিরে তাকায় সে। কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমিও সরি। এরপর থেকে আপনাকে বেশিক্ষণ একা রেখে বাইরে থাকবো না। ওমর হাসে ওর কাণ্ডে। ভালোবাসার পরশ এঁকে দেয় কপালে। কৃষাণ আপাতত 3 মাসের জন্য কাফে যাওয়া স্থগিত করে রেখেছে। বাড়ির সবার সাথে হুমায়রার নিষেধাজ্ঞা অবধি মানেনি সে। প্রত্যেকে হুমায়রার খেয়াল রাখলেও কৃষাণের ওখানে গিয়ে এক তন্ত্র মন টিকে না। অস্থির লাগে ছেলেটার। তাই সে নিজের সিদ্ধান্তে অটল রয়েছে। এদিকে স্বামীর উপস্থিতিতে রমণীর সামান্যতম এদিক ওদিকেও যেতে পারে না। সারাক্ষণ চোখে চোখে থাকতে হয় তাকে। আর খাবারের কথা কি বলবে ও? দিনে বোধহয় এখন 5-6 বেলা খেতে হয় তাকে। অবশ্য প্রত্যেক বেলাতেই
3-4 লোকমার বেশি খেতে পারে না। খেলে বমি করে সব বের করে দেয়। বেশিরভাগই খাবারেই ব্রিটিশটা আছে আছে তার। হাতে গোনা কিছু পদের খাবার মুখে নিতে পারে, আর সেগুলো সদা ঘরে বরাদ্দ থাকে। মুখে খাবারের নাম উচ্চারণ করতে দেরি, অথচ সে খাবার তার সামনে হাজির করতে দেরি করে না কৃষাণ মির্জা। মানুষটার কাণ্ডকারখানা দেখে হুমায়রা মাঝে মাঝে হাসে, আবার মাঝে মাঝে রাগও হয়। এই যে এখনো তার সামনে খাবার নিয়ে বসে আছে মানব, সে যে বলেছে খেতে ইচ্ছে করছে না, এতে বিন্দুমাত্র মনোযোগ নেই। কিরে, খাচ্ছিস না কেন? সে যে সকালে একটু খেয়েছিস, এখনো কিন্তু খাবারের ধারে কাছেও যাসনি। এবার না পারতে গোমরা মুখে খাবারটা প্লেট থেকে হাতে নিল মেয়েটা। ঝাল ঝাল গরুর মাংসের বোনা দেখলেই জিভে জল আসে কথা, অথচ ঘ্রাণটাকে নাকে যেতেই পাল্টে পাল্টে গেল রমণীর স্বাভাবিক মুখশ্রী। বহু কষ্টে স্বামীর কথা রাখতে লোকমা তুলে নিল দুটো। 2-3টে লোকমা খেলোই ভালোই, 4 নম্বর লোকমার চিবোতে গিয়েই বিপত্তি ঘটল। নাড়ি বুড়ি গুলিয়ে পেটে সবটুকু বেরিয়ে আসতে চাইল। তড়িঘড়ি করে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা দিতে উদ্যত হলো সে, তবে শেষ রক্ষা আর হলো না। এর আগে মেয়েটার মুখ হতে সত্য গলাধমকরণ খাবার গলগল করে বেরিয়ে এলো। সাথে সাথে ও লতানো দেহ পুরো হাতের আজলাই নিয়ে বেসিনে ছুটল কৃষাণ। এক চোটে পেট খালি করেই থামল হুমায়রা। ক্লান্ত আঁকি তুলে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃষাণের পানে। তখন একেবারে নিকটে থাকার সাথে সাথে কৃষাণের গায়েও বমি পড়েছে। বুকের কাছটাই ভরে আছে মানুষটার। হুমায়রা দুর্বল হাত বাড়িয়ে সেখানে মুছিতে নিল। অমনি তার ছোট্ট হাতটার মুঠোয় পুড়ে নিল মানব। খানিক চোখে শীতল কণ্ঠে শুধালো, খারাপ লাগছে? বমি আসছে এখনো? দুপাশে নাসূচক মাথা নড়াই হুমায়রা। মানুষটা এবার আস্তে ধীরে তার ময়লা হিজাবটা খুলে এক পাশে রাখলো। পরপর পানি ছেড়ে স্ত্রীর মুখে ধুয়ে দিল, অথবা একইভাবে আবারও কোলে করে এনে বিছানায় শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ক্লান্তিতে ঘুমে হারিয়ে গেল রমণী, আর সেই ঘুমন্ত মুখোশটির দিকে তাকে দুশ্চিন্তার সাগরে ডুবে গেল মানবী। সেই দুশ্চিন্তার ভর এক পর্যায়ে কমে আসে। ততদিনে হুমায়রা স্বাভাবিক হলেও কৃষাণের শরীরের গঠন খানিক পাল্টে যায়। লম্বা চওড়া মাংসল দেহটা শুকিয়ে যায় অনেকটা। চোখের নিচে জমে গেল কালো দাগ। একেবারে নীরব হয়ে যায় সে। 3 মাস শেষ হয়ে 4 মাসে পড়েছে হুমায়রার। পেটে উকি দিয়েছে অল্প স্বল্প, এখনো শরীরের ভার হয়েছে। এখন তার আগের মতোই খাবারে অনীহা বা শরীরে দুর্বলতা নেই, তবে ভালোভাবেই দিন কাটে আজকাল। কৃষাণের পুরো আগের রুটিন অনুযায়ী কর্মময় দিন কাটতে শুরু করে। মিঠুকে নিয়ে অন্য বাড়িতে বসে আছে হুমায়রা। আপাতত মির্জা নিবাসে সে আর কৃষাণ ব্যতীত কেউ নেই। ইকরার শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন, জিনিয়া গিয়েছে বাবার বাড়ি, আর ইয়াসমিন বেগমও নাজমিন বেগম গিয়েছে নাজমিন বেগমের অসুস্থ মাকে দেখতে। আগামীকালে এসে পড়বেন। হুমায়রার পরনে টকটকে খয়েরি জমিনের গোল্ডেনের পার বিশিষ্ট একটা কাতান শাড়ি। গতকাল রাতেই তার জন্য এটা কৃষাণ এনেছে। আজকে ক্যাফেতে যায়নি সে, এখন মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছে। সেই সুযোগে স্বামীর ইচ্ছে মোতাবেক তৈরি হয়ে নিয়েছে রমণী। কৃষাণ বাড়ি ফেরে প্রায় 1:30টার দিকে। কক্ষে প্রবেশ করতেই ক্ষণিকের জন্য থমকে যায় সে। শাড়ি পরিহিত টুকটুকে খয়েরি পরীকে দেখেই বরাবরের নাই বুক বেসামাল ঝড় উঠল। ওয়ার্ড্রোবের কাছে কৃষাণের শার্ট ভাঁজ করেছিল হুমায়রা। দরজা খোলার শব্দে চোখ গড়িয়ে এদিকটায় তাকালো সে। মানুষটার গভীর দৃষ্টিতে দৃষ্টি মিলতেই খানিক ছাদ করে উঠল বুক। কৃষাণ ধীর পায়ে ওর নিকটে এগিয়ে এলো। পরপর ড্রয়ার খুলে কিছু একটা খুঁজতে লাগলো। কি খুঁজছে? মেয়েটার প্রশ্নাত্মক দৃষ্টি মানুষটাকে দেখার আগেই তার উপরে একটা টকটকে খয়েরি দুপাট্টার স্থান পেল। বিস্মিত পলক ঘন ঘন ঝাপটে দুপাট্টার দিকে তাকালো হুমায়রা। এর মাঝেই দুপাশে ছোট পুরুষালী হাত রেখে তাকে অস্পর্শ বাহুবান্ধনে আবদ্ধ করল কৃষাণ। মেয়েটার পিঠ ঠেকল ওয়ার্ড্রোবের শক্ত কাঠে। আশমিক স্বামীর এমন অদ্ভুত কাণ্ড কারখানায় চোখ বড় বড় হয়ে যায় রমণীর। চোখের সামনে আসা দুপাট্টাটা সরাতে চায়, অমনি কোনরূপ বিলম্বহীন তাকে বাধা দেয় কৃষাণ। অসন্তুষ্ট গলায় উচ্চারণ করে, হুম। পৃষ্ঠে হুমায়রা অবাক কণ্ঠে শোধায়, কি করছেন? বউ দেখছি। মোহগ্রস্ত স্বরে কৃষাণের। হুমায়রা খানিক শিউরে ওঠে। অনেকদিন যাবৎ স্বামীর এই বেপরোয়া সত্যাটা দেখতে পায় না সে। গত 3টা মাস প্রতিটি পদপদে মানুষটা যত্নশীল আর ধৈর্যশীল সত্যাটাকেই দেখে এসেছে। আজকে হঠাৎ কি হলো মানুষটার? কৃষাণের অমন গম্ভীর দৃষ্টিতে বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না হুমায়রা। এলোমেলো দৃষ্টি লুকাতে চিবুক নামাই। ফের শুনতে পেল একই কণ্ঠ, সেদিন কতটা নির্বোধ ছিলাম আমি, যেদিন এই টুকটুকে বউটা আমার সামনে এসেছিল, অথচ আমি তার দিকে ফিরেও তাকাইনি। যদি একটা পলক দেখতাম তাহলে নিশ্চিত ওই নেশাগ্রস্ত আমি সেই দিনই তোর নেশায় মত্ত হতাম। পৃষ্ঠে হুমায়রা কিছু বলতে সক্ষম হয় না। কৃষাণ গোমটা টেনে তুলে দেখে ওর লালাপা মুখশ্রী। হুট করে কবির চুমু খায় স্ত্রী কপালে। এরপর গালে নাকে চোখের পাতায় একে একে পুরো মুখমণ্ডল জুড়ে। স্বামীর উষ্ণ পরশে রমণীর ভিতরে প্রকাণ্ড ঝড় শুরু হয়, তবে টিকে না বেশিক্ষণ। এর মাঝে কৃষাণ ওর ঠোঁটে চুমু খেয়ে বলে ওঠে, একেবারে আমার ক্ষেতের দেশি টমেটো। হুমায়রা হতভম্ব হয়, সরু চোখে চেয়ে বলে, কি দেশি টমেটো?
মুহূর্তে মেয়েটার লজ্জারাঙা মুখোশটি পাল্টে যায়। ওর কুচকানো মুখের দিকে তাকিয়ে কৃষাণ প্রশ্ন ছড়ে, কি হলো? গালমুখ এমন ফুলিয়েছিস কেন? একটু আগে তো ঠিক ছিল। পরে কিন্তু দেশি টমেটো থেকে হাইব্রিড হয়ে যাবি। হুমায়রার মেজাজ খারাপ হয়। সে শাড়ি পরেছে, কই একটু প্রশংসা করবে? মানুষটা তা না, কি আজগুবি কথাবার্তা বলেছে। আজ অব্দি কোনোদিনও তার সৌন্দর্য প্রকাশ করেছে বলে মনে পড়ছে না। সবসময় শুধু দেশি টমেটো লাগিয়ে রাখে। মেয়েটার ভালো মুডটাই টমেটো হয়ে গেল। সে বিরক্তি নিয়ে বলল, দেখ দেখি ছাড়ুন তো আমাকে। সবসময় শুধু আজগুবি কথাবার্তা আপনার। আজগুবি কি বললাম? ঠিকই তো বললাম। আচ্ছা ঠিকই বলেছেন আপনি, আমি টমেটোই। এখন ছাড়ুন আমায়। কৃষ্ণের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায় সে। ব্যর্থ হয়ে মাথা নুইয়ে হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। ধপ করে সই গিয়ে বিছানায়। কৃষাণ পুরো কুচকে ওর কার্য কারখানা দেখে, পরপর নিজেও এগিয়ে আসে। গা ঘেঁষে সই স্ত্রীর পাশে। তাৎক্ষণিক সরে যায় রমণী, ঝাঁচালা গলায় বলে, কাছে ঘেসবেন না একদম। বলতে দেরি, অথচ ওকে একটানে নিজের সাথে মেশাতে দেরি হলো না মানুষটার। ছটফট করে উঠল মেয়েটা। ছাড়ানোর চেষ্টা করতে শুনতে পেল মানুষটার শক্ত কণ্ঠ, সমস্যা কি? বাইম মাছের মতো এভাবে মুষ্টামুষ্টি ও করছো কেন? ছাড়ুন আমাকে, তাহলেই তো হয় না। ছাড়বো না, কি করবে? বইয়ের প্রশংসা করতে পারে না, আবার কাছে এসেছেন কেন বখাটে পুরুষ? বহুদিন পর চিরপরিচিত নামটা কর্ণপাত হতেই হেসে ফেলল কৃষাণ। এভাবে মেয়েটাকে আরেকটু কাছে টেনে বলল, প্রশংসা লাগবে? লাগবে না আপনার প্রশংসা। মেয়েটা ছটফট করে ছুটানোর জন্য তখনই আঁচল ভেদ করে ওর গলায় মুখ গুজে দেয় কৃষাণ। অমনি সকল নড়চড় বন্ধ হয়ে যায় রমণীর। সহসা ওর গলার নরম বাঁকে কামড় বসিয়ে দেয় মানুষটা। অস্পষ্ট আর্তনাদ করে ওঠে হুমায়রা। কানের কাছে শুনতে পাই একটা ফিসফিসানি স্বর। যে সৌন্দর্যের বর্ণনা হয় না, সেই সৌন্দর্য নিয়ে প্রশংসা কিভাবে করব? শুধু এতটুকু জেনে রাখ, তোর সৌন্দর্যে আমার পুরুষ সত্তাটাকে ভীষণভাবে মোহিত করে। বলে কামড় দেওয়া স্থানটায় ঠোঁট ছোঁয়ায় কৃষাণ। হুমায়রার সব রাগ অভিমান ঝরে যায় নিমেষেই। মানুষটার ভালোবাসার কাছে ফিকে হয় প্রশংসারা। নানা বাড়ি থেকে আসার পরপরই ওবায়দুল্লাহ খুব অসুস্থ হয়ে পড়েছে। 100+ জ্বর ছেলেটির। ওষুধ খাওয়াতে গেলে সে কি কান্নাকাটি করে। ছেলের সাথে সাথে ইকরাও নাজেহাল অবস্থা। সারা রাত এক পরের জন্য চোখ দুটো করা দুষ্কর। মা ছেলের এই অবস্থা দেখে ওমর মন মস্তিষ্ক অস্থির, তবে ওপরে ওপরে নিজের শান্ত সত্তাকে প্রদর্শন করার চেষ্টায় অব্যাহত। রাত তখন 12টা কি 1টা মাত্রই ছেলেকে ঘুম পাড়িয়ে একটু চোখটা লেগে এসেছিল ইকরার। অমনি শিশুটি জেগে উঠে ফের কান্না জুড়ে দিল। মেয়েটার মাথা পুরো ধরে আসলো। ছেলেকে থামানোর জন্য শরীর কোনোভাবেই সায় দিচ্ছে না। রমণী সামান্য অস্পষ্ট স্বরে নিজের দুর্বলতা প্রকাশ করলো। ওমরের ঘুম ভেঙে গিয়েছে। সে স্ত্রী ছেলেকে একবার পরোক্ষ করে বিলম্বহীন উঠে বসে। হাত বাড়িয়ে ছেলেটাকে আলতো করে কোলে নেয়। তাৎক্ষণিক শিশুটির শরীরের উক্ততায় চমকে উঠল মানব। স্ত্রীর উদ্দেশ্যে মোলায়েম কণ্ঠে বলে, ইকরা, একটু কষ্ট করে ওকে খাইয়ে দাও। জ্বর আবার বেড়েছে, ওষুধ খাওয়াতে হবে। সময় নিল। লালিত চোখে মেলে ইকরা। সিদ্ধ নয়নে চায় ছেলেকে। ওমর ওর পাশে শুয়ে দেয় ছেলেকে, অতঃপর খাওয়ানো শুরু করে ইকরা। তোমার কি বেশি খারাপ লাগছে? স্বামীর শীতল কণ্ঠের পৃষ্ঠে ইকরা দুর্বল গলায় জবাব দিল, হুম, তবে মাথাটা অনেক ব্যথা করেছে। ইকরা চোখ বুজে রাখে। ওমর গিয়ে টেবিলের উপরে হাতে মাথা রেখে মলম ধরে আসে। স্ত্রী শিওরে বাম হাতটা রাখে কপালে। ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে নিবুনুবু চোখে স্বামীর পানে। শুনতে পাই তার শান্ত স্বর, ঘুমাও তুমি, আমি মলম লাগিয়ে দিচ্ছি। ওকে ওষুধ খাওয়াতে হবে তো? আমি আছি তো, সামলে নিব আমি, তুমি ঘুমাও। আপনিও তো ও বাড়ি থেকে আসার পর একটা দিনও ঘুমাতে পারেননি। আমার নিয়ে চিন্তা করতে হবে না। আমার ঘুম জাগরণ সব জায়গাতেই আমার স্ত্রী সন্তানের রাজত্ব চলে, সুতরাং তাদের নিয়ে আমার সবটুকু। ইকরা দুর্বল হাসে, চোখ জোড়া বন্ধ হয় নিশ্চিন্তে। কিছুক্ষণের মধ্যে ইকরা ঘুমিয়ে পড়ে। ওবায়দুল্লাহর খাওয়া শেষ হতেই ওকে সযত্নে ওষুধ খাইয়ে দিল ওমর। পরপর ছেলেকে কাঁধে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ালো। নিজের ঘুমকে তোয়াক্কা করলো না। অতঃপর আরও একটা নির্ঘুম রাত কাটালো মানব। পরদিন সকালে ফজরের পরপরই ইয়াসমিন বেগমের কল এলো। হুমায়রা কল ধরতেই তিনি জানালেন, আমরা রওনা হচ্ছি। উত্তরে বরাবরই শুনতে পেলেন পুত্রবধূর বিনয়ী স্বর, আচ্ছা আম্মু, সাবধানে রওনা হবেন। আচ্ছা। কৃষাণ কোথায়? শাশুড়ির কথায় ফোন ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটি স্বামীর পানে তাকালো হুমায়রা। তারা এখন হাঁটতে বেরোবে, তার জন্য সে তৈরি হচ্ছে। তখনই ইয়াসমিন বেগম কল দিয়েছেন, তাই কল ধরে ফোনটা সামনে ধরে রেখেছেন কৃষাণ, আর ও রেডি হচ্ছে। এখানেই আছি আম্মু। সন্তুষ্টজনক উত্তর পেয়ে আর কথা বাড়ালেন না ইয়াসমিন বেগম। এখানে কথা সমাপ্তি টানলেন। শুনছান নীরবতায় ঘেরা একটি চিরাভর রাস্তার হাতের ভাঁজে হাত রেখে হাঁটছে একজোড়া কপত কপতি। হঠাৎই রমণীর হাটে থামিয়ে দাঁড়িয়ে হুমায়রাকে থামতে দেখলো কৃষাণ। তাৎক্ষণিক নজর আবদ্ধ করলো ওকে। মেয়েটার চোখে ক্লান্তির ছাপ। সবসময় বাইক রাইডিংয়ে অভ্যস্ত হয়ে এখন বেশি হাঁটলে পা ধরে আসে তার। প্রেগনেন্সির আগ অবধি প্রতিটা সকালেই বাইক নিয়ে বেরিয়েছে তারা, কিন্তু প্রেগনেন্সির পর থেকে বাইকের তারের কাছেও তাকে ঘেঁচতে দেয়নি কৃষাণ।
হাঁটতে বেরোলে এভাবে আসতে হয়। এতদিন শরীরে দুর্বলের জন্য তেমন হাঁটতে বের হয়নি, তবে এখন থেকে আবার শুরু করতে হবে সুন্দর মুহূর্তটা। হুমায়রার কাছে খুব ভালো লাগে এই মুহূর্তটা। প্রতিদিন ফজরের পর মানবশূন্য রাস্তায় অবছা আলোয় স্বামীর হাত ধরে হাঁটা, এটাই যেন জীবনের একমাত্র সুখময় অধ্যায়। হাঁটতে কষ্ট হচ্ছে, একটু জিরিয়ে নেই, তারপর কথাটুকু মুখে রয়ে যায় রমণীর। বাকি শব্দ নির্গত হওয়ার আগেই তাকে শূন্য তুলে নিল কৃষাণ। কানের কাছে ঠান্ডা গলায় জানান দিল, ক্লান্তি নিয়ে হাঁটতে হবে কেন? এই হাতগুলো তো তোর প্রাণ পাখির ক্লান্তি দূর করতেই বরাদ্দ রয়েছে। হয়তো বিহ্বল হস্তযুগল দিয়ে তড়িৎ মানুষটার গলা পেঁচিয়ে ধরল হুমায়রা। পরপর বাতাসের সাথে আসা লাইনগুলো কর্ণকুহরে পৌঁছাতে খানিক স্তব্ধ হলো। তার সব উদ্ধততার উঠতে গিয়ে ফের শোনা গেল একই স্বর, তোমাকে নিয়ে আজ অব্দি বিকালের শহর দেখতে বের হয়নি কখনো। অভিযোগ করো না। বিকেলের ওই মানবপূর্ণ শহর আমার একান্ত শহরের প্রতি নজর দিবে, যা শহরের মালিকের মোটেও সহ্য হবে না। তাই যখন পুরো শহর নিদ্রা রাজ্যে হারিয়ে থাকবে, আমি ঠিক তখনই আমার শহর নিয়ে বোরের এই ঘুমন্ত শহরে রাজত্ব চালাবো। আমাদের প্রতিটা সকাল এভাবেই কেটে যাবে। তোমার এতে কোনো আপত্তি হবে না তো? হতবাক হুমায়রা অপলক চোখে পড়ে যেন নড়ছেই না। এক একটা শব্দ আর কৃষাণের করা তুমি সম্বোধনে একেবারে থমকে আছে সে। কৃষাণ এই অবধি যতবার তুমি বলার চেষ্টা করেছে, আগে পিছে একবারও না একবার তুই লাগিয়েই দিয়েছে। এই নিয়ে মোটেও না হেসেছে হুমায়রা। এই প্রথম পুরো কথোপকথন তুমিময় হলো মানুষটার। সে কিছুক্ষণ নির্বিকার হয়ে থাকে, অতঃপর সময় নিয়ে উত্তর দেয়, আমার মানবপূর্ণ শহরের প্রয়োজন নেই। আমার তো মানবশূন্য বোরের ভিড়ে রাজত্ব চালানো নীরব শহরের এই মালকিনকেই খুব করে প্রয়োজন। কৃষাণ মৃদু হাসে, স্ত্রীর সরাসরি স্বীকারোক্তি পেয়ে। অতঃপর নির্দ্বিধায় পা চালায় সামনে। মিঠুকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করে হুমায়রা। কৃষাণের নাম্বারে একের পর এক কল করেই যাচ্ছে, অথচ ওপাশ থেকে কোনো রেসপন্সই মিলছে না। মেয়েটা চিন্তা বাড়ে, ফের কল লাগায়। এবেলায় এসে বেশ সময় নিয়ে ওপাশ থেকে কল রিসিভ করা হলো। কোনো মতো সালাম ঠুকে দিল হুমায়রা। পরপরই প্রশ্নের ছুড়ে মারল, কোথায় আপনি? বাসায় ফিরবেন কখন? কটা বাজে? খবর আছে? এতক্ষণ কল ধরলেন না কেন? আসছি, ব্যাস এতটুকুই। তারপর খট করে কলটা কেটে গেল। মেয়েটা হতভম্ব হলো। মাথায় থাকা চিন্তার মাত্রাটা আরও বেড়ে গেল। মানুষটার আচরণ মস্তিষ্ক শিউরে হলো যে স্বামী নামক পুরুষটি এতদিন পর আজ আবারও মারপিট করেছে। আসল ঘটনাটা হলেও সকালে ইয়াসমিন বেগম ও নাজমিন বেগম বাসায় ফেরার পরপরই রেখা বেগম কল করে জানিয়েছেন হুমায়রার মামা খুব অসুস্থ। যেহেতু হুমায়রার মামির করা কাণ্ডের ব্যাপারে তারা অবগত নন, সেহেতু খবরটুকু শুনেই হুমায়রাকে যেতে বলা হলো। হুমায়রা মামির করা ঘটনা সম্পর্কে বাড়ির কাউকে কিছু জানাননি এখনও। সবাই জানে তারা বাড়ি থেকে বেরোনোর পর সরাসরি ভাড়া বাড়িতেই উঠেছিল। এর আগের কাণ্ড কিছুই অবগত না থাকায় এমন স্বাভাবিক আচরণ তাদের। তবে বাদশাপলো কিষাণ কোনোভাবেই যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু শেষমেশ হুমায়রা মামার অসুস্থতার দোহাই দিয়ে মানুষটাকে রাজি করিয়েছে। তারপর অনিচ্ছা সত্ত্বেও সে বাড়িতে পা রাখে কৃষাণকে। তাদের প্রবেশ রাখা মাত্রই হুমায়রা বেগম কে ধরে কানা জুড়ে দিলেন, ওরে হুমায়রা রে, তোর মামার কি হলো? দেখ, তোর মামা ঠিকমতো হাঁটতেও পারছে না, হাতে পায়ে পানি নেমে গিয়েছে, আস্তে আস্তে চোখগুলো ফুলে যাচ্ছে। তোর মামার কিছু হয়ে গেলে আমাদের কি হবে রে হুমায়রা? শান্ত হন মামনি, ইনশাল্লাহ কিছু হবে না মামার। ভদ্রমহিলা হুমায়রাকে ছাড়েন, তবে কান্না থামান না। স্বামীর শিওরে বসেই নিঃশব্দে কাঁদতে থাকেন কৃষাণ। কিছুক্ষণ মামার মামা শ্বশুরকে পর্যবেক্ষণ করে, পরপর ঠান্ডা গলায় শুধায়, ডক্টর দেখিয়েছিলেন? কি বলেছে? কিডনিতে সমস্যা হয়েছে, বড় কোনো হাসপাতালে নিতে বলেছে। কিন্তু আমি তো এসবের কিছুই বুঝি না। আর না তো। কথা সম্পূর্ণ করতে পারলেন না তিনি। মাঝপথে কৃষাণ বলে ওঠে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। কৃষাণ পুরো ভার নিয়ে নাই হাতে তুলে। অথবা ভদ্রলোককে ভর্তি করানো হয় কুমিল্লা মুন হাসপাতালে। টাকা থেকে শুরু করে বাদ বাকি সব কিছু নিজ হাতে সামলায় কৃষাণ। অশ্রুসিক্ত নয়নে ক্লিনিকে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করা কৃষাণকে কিছুক্ষণ পরোক্ষ করে রেখা বেগম। পরপর কৃষাণ যখন তার সামনে এলেন, তিনি কান্নার গতি বাড়িয়ে দিলেন। অনুতপ্ত ভিজা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। হুমায়রা তোমার সাথে যে আচরণ করেছি, আমি তার কোনো ক্ষমাই হয় না। পারলে মামনিকে ক্ষমা করে দিস। এখনও এইসব বাদ দাও মামনি, কানাকাটি না করে মামার জন্য দোয়া করো যেন আল্লাহ সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দেন। দোয়া তো করতেছি রেই মা। আচ্ছা এখন আমরা আসি, কোনো সমস্যা হলে আমাকে কল করবেন। এখন চলে যাবে? এখানে থাকা ওর স্বাস্থ্যের জন্য ঠিক হবে না, পরে আসবে না হয় আবার। ভাগ্নের প্রেগনেন্সির কথা মনে পড়তে আর কথা বাড়ালেন না রেখা বেগম। এই অবধি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাস্তায় এসে বিপত্তি যা ঘটে। হাসপাতালের কিছুটা দূরে কৃষাণের একটা পুরনো শত্রু সামনে পড়ে।
তাকে সম্পূর্ণ উপেক্ষা করে আসতে নিচ্ছিল কৃষাণ। তবে এতদিন পর কৃষাণকে দেখতেই ছেলেটি পেছন থেকে বলে উঠল, কিরে কৃষাণ, শুনলাম তুই নাকি সাধু পুরুষ হয়ে গেছিস, নেশাচেচা সবকিছু নাকি ছেড়ে দিয়েছিস। তা এখন কি নারীর নেশায় মত্ত হয়েছিস? সাথেরটাকে খাসা জিনিসই দেখি ধরেছিস। ছেলেটার মুখে পিছড়িয়ে হাসে। কৃষাণ এবার চোখ ঘুরিয়ে ওর দিকে তাকায়। এগোতে নিলেই তার শার্টের হাতে খামচে ধরে হুমায়রা। মাথা নাড়িয়ে বোঝায় না এগোতে। কৃষাণ ওর দিকে তাকিয়ে কিছু একটা ভাবে, অতঃপর থেমে যায় সে। নিঃশব্দে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তবে আসার সময় মানুষটা রক্তচক্ষু নিক্ষেপ করে ব্যাপারটা ঠিকই চোখে পড়ে হুমায়রার। কৃষাণ পুরোটা রাস্তা শক্ত হয়েছিল। হুমায়রা তাকে নানাভাবে বোঝালো, পৃষ্ঠে কিছুটি বলেনি সে। তাই এই নীরবতায় যেন অন্য কোনো ঝড়েরই বার্তা দিচ্ছিল। কৃষাণ বাড়ি ফিরে রাত 9টার দিকে। বেশভূষা বেশ স্বাভাবিক তার, তবে খুব মনোযোগ দেখালেও বোঝা যায় হাতের অন্য জায়গায় কেটে ছিলে গিয়ে আছে, যেন এই হাত দিয়ে কোনো কিছুতে বেমালুম আঘাত করেছে। কবারের দিকটাও খানাই ছিলে আছে, পায়ের পাতায় কবিন্দ রক্তখানা লেগে আছে। হুমায়রা তীক্ষ্ণ চোখে স্বামীকে পর্যবেক্ষণ করে, ব্রু কুচকে শোধায়, আপনি মারপিট করে এসেছেন? না, একজনকে শিক্ষা দিয়ে এসেছি। আপনাকে আমি নিষেধ করেছিলাম এসব করতে, তাও আপনি মারপিট কেন করলেন? দরকার মনে হয়েছে তাই। আপনার কি মনে হয় এগুলো কোনো ভালো পুরুষের কাজ? কাপুরুষকে ছেড়ে দেওয়ার মতো ভালো পুরুষ আমি নয়। আজ হোক বা কাল হোক, আমার জানে হাত দিলে তার জান নিতে দুবার ভাববো না আমি। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন, পাল্টা আঘাত ছড়ে কারীকে নন। ক্ষমা করে দিয়েছি বলে হাসপাতালে আছে, নয়তো কবরে থাকতো এতক্ষণে। এখন চুপ থাকতো। মেজাজ খারাপ করিসলাম। আপনার যা ইচ্ছে তাই করুন, আমার কি? রাগে পুষতে পুষতে বিছানায় এসে ধপ করে বসে পড়ল হুমায়রা। এদিকে ধ্যান দিল না মানব। লাপরোয়া ভঙ্গিতে ওয়াশরুমে ঢুকে গেল সে। শাওয়ার নিয়ে শেষ হতেই ফার্স্ট এড বক্স নিয়ে হুমায়রার সামনে এসে বসলো কৃষাণ। বলল, মেডিসিন লাগিয়ে দে। খালি গা তার কাটা স্থানগুলো পানির সংস্পর্শে আসতেই লালচে বর্ণ ধারণ করেছে। খানিক ফুলিয়ে এতক্ষণে সেগুলো পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে হুমায়রার বুক পুরে ক্ষতস্থানগুলো দেখিয়ে। তবে মুখে তেজ দেখিয়ে বলে, পারবো না। কেউ আমাকে তার কথা না শুনে আমি তার কথা কেন শুনতে যাব? জ্বলছে কিন্তু, জ্বলুক, আমার কি তাতে? কথা না শুনলে মার খাবে কিন্তু। মারুন না, মানাকে করেছে। মারপিটি তো আপনার কাজ। এখন কি এটা রেখে আসবো? পরে কিন্তু লাগাতে আসলে দিব না। হুমায়রা কিছুক্ষণ চুপচাপ মানুষের দিকে তাকিয়ে থাকে। পরপর তিরিকি মেজাজে ফার্স্ট এইড বক্স করে কাজ শুরু করে। আস্তে, চিকিৎসা দিচ্ছিস নাকি অন্য কিছু? হুমায়রাকে বেপরোয়া ভঙ্গিতে তুলো চাপতে দেখে বলে ওঠে কৃষাণ। পৃষ্ঠে কিছু বলল না রমণী, তবে হাত নরম করে। এর মাঝে টুক করে এক ফোঁটা জলবিন্দুর কৃষাণের হাতে পড়ে এসে সাথে সাথেই ওর দিকে খানিকটা ঝুঁকে মারো। দুষ্টু কণ্ঠে সোচাই, ব্যথা পাচ্ছিস? আমি? আর তুই কাঁদছিস কেন? খুশি লাগছে আমার, তাই কাঁদছি। কৃষাণ মৃদু হাসে। অতঃপর হুমায়রার কাজ শেষ হতেই কোনোরূপ কথাবার্তাহীন ওর কোলে শুয়ে পড়ে। মেয়েটি রেগে যায়, তেজ দেখিয়ে বলে, এখানে শুয়েছেন কেন? উঠুন বলছি। সরি, তবে মারপিট করার জন্য না, তোর কথা না শোনার জন্য। আমার কথা শোনার কোনো দরকার আছে নাকি কোনো কিছু করার আগে? আর আমার আমার আর আমার বাচ্চার কথা ভাবনাই থাকে নাকি? আমার ভাবনায় পুরোটা চড়ে যাদের মালিকানা, তাদের নিয়ে ভাবতে নতুন করে মনে করতে হয় নাকি? আপনার এই কাব্যময় কথাবার্তা আপনার লেখক পেজে গিয়ে বলুন। আমার ক্ষেত্রে তা আপনি পুরোটাই বখাটে। বখাটে ফেরারি আর যত যাই হই না কেন, সবটাই তো শুধু তোর জন্য। হুমায়রা এবার চুপ মেরে যায়। আর রাগ দেখানোর আর সুযোগ পায় না। কৃষাণ ওভাবেই ওর কোলে মুখ গুজে শুয়ে থাকে। কিছু সময় পর মানুষটা হুট করে বলে ওঠে, ও কবে আসবে আমাদের মাঝে? আসবে যখন আল্লাহ তাআলা চান তখনই। আমার যে খুব করে ওকে দেখতে ইচ্ছে হয়, কোলে নিতে ইচ্ছে হয়, আদর করতে মন চায়। হুমায়রা হেসে ওর কথা শুনে বলে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার ইচ্ছে পূরণ হবে। অতঃপর একদিন চলে আসে কৃষাণের সেই অনাকাঙ্ক্ষিত ক্ষণ। কালের প্রত্যাবর্তনে স্রোতের ন্যায় কেটে গেছে 2 বছর। সেই সাথে বদলে গিয়েছে মির্জা নিবাসের ধরন, পরিবেশ ও সদস্য সংখ্যা। পুরো বাড়িময় সুখের আমেজে নিয়ে আগমন করেছে বাড়ির একমাত্র প্রাণকেন্দ্র কাইফা বিনতে কৃষাণের, অর্থাৎ কৃষাণ মির্জার একমাত্র রাজকন্যা কাইফার। গুটি গুটি পায়ে পুরো মাতিয়ে হেঁটে বেড়ায় সে, সকলের একমাত্র চোখের মনি। আর কৃষাণ মির্জার তো একেবারে প্রাণভোমরা বললেই চলে। 14 মাসের মেয়ে ব্যতীত কিছুটি বোঝে না সে। মেয়ের মাঝেই নিজেকে খুঁজে পায়। দেখতে পুরো বাবার মতোই হয়েছে কাশফিয়া। মায়ের ফর্সা আর বাবার ফেস কাটিং সমেত একেবারে কিউটের ডিব্বা। এতটাই মায়াবী বাচ্চা যে আজ অব্দি যে দেখেছে সেই কোলে নিতে চেয়েছে। অবশ্য মেয়ে যে আদরে কাণ্ড কারখানা ঘটায়, এতে কোলে না নিয়েও পারবে নাকি কেউ? কৃষণের তো এই মেয়ের টানে ঠিকমতো কাজে যেতেও ইচ্ছে হচ্ছে না। যদিও এখন তার আগের মতো কাজ করতে হয় না। চারটের মধ্যে 3টে কাফি ভাড়া দিয়ে রেখেছে সে।
ওখান থেকে মাসে মাসে যে টাকা আসে এতেই আসে একরকম 2-3টা সংসার চালানো চাই। তাই কাজের তেমন চাপ নেই বললেই চলে। শুধু এই ক্যাফেটাই আজও নিজের হাতে সামলায় সে। এটা তার কর্মজীবনের প্রথম ঠিকানা। তাই এটার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। বিকেলে বাসায় ফিরে মেয়েকে বিছানায় বসা অবস্থায় পেল কৃষাণ। মায়ের পাশে বসে বিভিন্ন খেলনা নিয়ে খেলছে সে। বাবাকে দেখতেই তার সে কি খুশি। তাৎক্ষণিক হাতে ভর দিয়ে বাড়িয়ে বাবার উদ্দেশ্যে হাত বাড়ায়। কৃষাণের দেরি করে না, এসেই প্রথমে মেয়েকে কোলে নেয়। স্নেহের পরশ একে বলে, বাবা আমার। কাইফা ছোট্ট ছোট্ট হস্তচুকুল দিয়ে বাবার গলা পেঁচিয়ে ধরে, আশবেক উচ্চারণ করে, বাপ্পা। কৃষাণ চমকায়, হকচকায়, বুক সত্যখানে কেঁপে ওঠে মেয়ের মুখে প্রথম বাবা শব্দটি শুনে। এতদিন কাইফা শুধু ঠোঁট নেড়ে নেড়ে শব্দহীন উচ্চারণ করত, শব্দ বেরো হয়নি কখনো। আজই প্রথমবার বাবা ডাকিয়ে ডাকলো সে। কৃষাণ তাৎক্ষণিক মেয়ের মুখটা নজরবন্দি করে একেবারে সামনে এনে থেমে থেমে শোধায়, কি বললে বাবা তুমি? আরেকবার বলো। শিশুটি কি বুঝলো কে জানে, সে এক নাগারে জপতে শুরু করলো, বাবা পাপা পাপা পাপা। কৃষাণ অনুভূতিপূর্ণ দেহটা নিয়ে বিছানায় শুয়ে পড়ে, মেয়েকে বুকের উপরে বসিয়ে দেয়। পরপর পাশে বসা স্ত্রীর উদ্দেশ্যে বলে, শুনলে আমার মেয়ে কি বলল? হুমায়রা হাসে, মাথা তোলাই দুপাশে, মুখে বলে, শুনলাম। কাইফা থেমে নেই, বাবার ট্রিম করা দাড়ি হাতিয়ে বারংবার বাবা শব্দটি বলতে থাকে। কৃষাণ চোখ বুঝে নেয়। ওর ঠিক কী অনুভূতি হচ্ছে বলে বোঝানো সম্ভব না। বাবার বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে থেমে যায় কাইফা, মনোযোগ দিয়ে কৃষাণের চোখ খোলার মাঝে। ওর ছোট্ট শাহাদত আঙুলটা চোখের উপরে অনুভব করতেই চোখ খুলে তাকাই কৃষাণ। টিউলিপের পাপড়ির নাই গোলাপি ঠোঁটজোড়া প্রসারিত হয় শিশুটি, ফের ডাকে, বাবা। বলো না বাবা, বাবা। হ্যাঁ বলো বাবা, শুনছি তো বাবা। কৃষাণের ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়ের কাণ্ড দেখে তো উচ্ছ্বাস তার। হুমায়রা মনোযোগ দিয়ে বাবা মেয়ের কাণ্ড দেখে। কিছুক্ষণ এভাবেই কাটে। এক পর্যায়ে মেয়েকে নিয়ে উঠে বসে কৃষাণ। পকেট থেকে কি যেন বের করে স্ত্রীর নিকট ঝোঁকে। পরপর হুমায়রার হাতে জিনিসটা ধরিয়ে ফিসফিস করে বলে, আমাকে বাবা ডাক শোনানোর এই অতুলনীয় অনুভূতির জন্য এটা তোমার তফা। হুমায়রা বস্তুটির দিকে তাকাই। বস্তুটির গায়ে গুটি গুটি অক্ষরে লেখা পাসপোর্ট। চোখ বড় বড় হয়ে যায় রমণীর। বিস্ময় নিয়ে মানুষটার পানে তাকাই। কৃষাণ তখন মেয়ের হাতে আরেকটা পাসপোর্ট ধরিয়ে বলে, এই ছোট্ট ঠোঁটজোড়া নেড়ে বাবা ডাকার জন্য এটা তোমার দফা, শোনা বাবা। কাইফা ক্ষণিকের জন্য ভাষা ভাষা নেত্রযুগল দিয়ে দফাখানা পর্যবেক্ষণ করে, পরক্ষণে চুপ করে সেটাকে মুখে পুরে নেয়। মাঝপথে ওকে থামিয়ে দেয় হুমায়রা। মেয়ের হাত থেকে পাসপোর্টটা কেড়ে নিয়ে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, এগুলো কিসের পাসপোর্ট? আল্লাহর ঘরে যাবার পাসপোর্ট। ইনশাআল্লাহ কিছুদিনের ভেতরেই সপরিবারে নিয়ে তোমার আল্লাহর ঘরে চুয়ে দেখার ভাগ্য হবে। হুমায়রা হুট করে মনে পড়ল একটা বিষয়। অনেক আগে কৃষাণের আনা একটা হাদিসের বই হজের ফজিলত সম্পর্কে পড়ে ওই পৃষ্ঠায় ও কোটি কোটি অক্ষরে লিখে রেখেছিল এমনই একটা লাইন, কোনো একদিন সপরিবার নিয়ে আমরাও আল্লাহর ঘর চুয়ে দেখার ভাগ্য হোক। কৃষাণ কি তাহলে তার সেই লেখাটুকু পড়েছিল? কথা শুনে তো তাই মনে হচ্ছে। তবুও শিউরে উঠে জিজ্ঞেস করল, আপনি কি আমার ওই লেখাটা পড়েছেন? কোন লেখা? ব্রুকুচকে পাল্টা প্রশ্ন করল কৃষাণ, যেন কিছুই মাথায় ঢুকছে না তার। অথচ সে কিছু অবশ্যই কিন্তু সবটা বুঝেছে। হ্যাঁ, কৃষাণ পড়েছিল সেই লেখাটা, আর সেই থেকেই সবকিছু বন্দোবস্ত। তবে তার স্বীকার করলো না। তার রিয়াকশন দেখে হুমায়রা থতমত খেয়ে গেল। নিজেকে ভাবনায় ভুল মনে করে তাৎক্ষণিক কথা ঘুরিয়ে নিল, কিছু না, ওই পাসপোর্টের ভেতরে লেখার কথা বলছিলাম। কৃষাণ অগোচারে চাপা হাসে, স্বাভাবিক গলায় বলে, কাইফার বাবাটাকাও মক্কায় যাওয়ার খবর নিমেষেই ইকরার অবধি চলে যায়। ইকরা এখন এ বাড়িতে চাইলেও আসতে পারে না। সে যে কাইফা হবার পরে এসে 1 মাস থেকে গিয়েছিল, এরপর আর আসতেই পারেনি। কেননা এখানে আসলেই ওবায়দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ছেলেকে সামলাতে গিয়ে সে নিজেও অসুস্থ হয়ে পড়ে। আর সবটুকু ধকল যায় ওমরের ওপর দিয়ে। ঘরে স্ত্রী সন্তান অসুস্থ থাকলে কোনো স্বামীরই বা ভালো লাগবে। তাই সে ইকরাকে আসতে দেয় না। সাথে ফরিদা বেগমও তো আছে। নাতির উপরে সামান্য আঁচটাও সহ্য হয় না তার। অগত্যা প্রতিদিন ভিডিও করে কথা বললেই বাবার বাড়ির সদস্যকে দেখার আয়েশ মেটাই রমণী। ভিডিও কলে দিয়ে একবার হলেও কাইফাকে দেখে সে। কাইফা ও পুপি পাগল। পুপিকে মোবাইলের স্ক্রিনে দেখলেই তার কি খুশি। আজকে তার ব্যতিক্রমও নয়। হুমায়রা ওর সামনে মোবাইলটা ধরে রেখেছে, আর সে ফুপির সাথে হাসছে। ক্ষণে ক্ষণে হাত নাড়িয়ে নিজে নিজে উচ্ছ্বাস বোঝাচ্ছে। বাবা, বাবা মা সবাই তো ডাকলে, এখন ফুপি ডাকবে কবে আম্মু? তোমার ফুপি যে তোমার মিষ্টি কণ্ঠে ডাক শোনার জন্য উতলা হয়ে আছে। ডাকবে ডাকবে, এই তো কথা শিখেছে। সামনে সবাইকেই ডাকতে শিখবে। সবার আগে ফুপি ডাক শিখবে বলে দিলাম। তোকে তো আগেই বললাম সারাক্ষণ ওইটাই জপবি। ওর সামনে তাকলেই বলবে এটা সেটা এক সময়। বান্ধবীর কথাই হেসে হুমায়রা জবাবে বলে, জপি তো অনেকবারই তো বললাম ফুপি ডাকতে, ফুপি বলতে বলতে পারি না, চুপ করে থাকে। আচ্ছা দাঁড়া, এখনই বলছি। কাইফা বলল, ফুপিমণি। ডাক শুনে শিশুটি মায়ের দিকে তাকাই, পরপর ফের পুপির দিকে নজর দেয়। মুখ দিয়ে কিছু বলতে হয় না,
সক্ষম। হুমায়রা পুনরায় ইকরাকে দেখিয়ে বলে, আম্মু দেখো, এটা তোমার একমাত্র ফুপিমণি। ফুপিকে ডাকো তো, বলো ফুপিমণি, মণি। হুট করে এতটুকু উচ্চারণ বেরিয়ে আসায় শিশুটির মুখ দিয়ে সাথে সাথে ইকরা ওপাশ থেকে খুশিতে চিৎকার করে ওঠে, ওরে আমার আম্মুটারে কি সুন্দর সুন্দর করে ডাকলো ফুপিকে। ইস, আমার যে কি খুশি লাগছে, মন চাচ্ছে উড়ে এসে আবার কলিজার ফুপিটাকে কোলে নিতে। ফুপির হাসি দেখে কোনো কিছু না বুঝতেই হাতটা নাড়িয়ে শব্দ করে হাসে কাইফা, এসে পড় তাড়াতাড়ি। আর ওবায়দুল্লাহ কোথায়? হুমায়রার প্রশ্নে স্ক্রিন থেকে চোখ সরিয়ে খানিক এদিক ওদিকে চোখ বুলায় ইকরা। এরপর অতিষ্ঠ গলায় বলে, কে জানে ও কোথায়, নিচে গেছে বোধহয়। এই ছেলে একটু শান্ত হয়ে বসে না, এত টই টই করে দুষ্টুমি করে সারাদিন। কি যে করে সারাদিন আল্লাহ মালুম। আমার কথা তো কানেই নেয় না, ওনার কথাই যা একটু শোনে। ছোটবেলা এমন একটু দুষ্টুমি করবেই। কথার মাঝেই হঠাৎ নিচ থেকে ওবায়দুল্লাহর চিৎকার ভেসে আসে। ছেলের কান্নায় কর্ণকৌপুরে পৌঁছাতেই ইকরা ফোন কাটতে উদ্যত হয়ে পড়ে। ব্যস্ত গলায় জানাই, আচ্ছা সখী, এখন রাখি, ওবায়দুল্লাহ কাছে আবার কোথাও ব্যথা পেল কি না কে জানে। আচ্ছা রাখ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওবায়দুল্লাহ চেয়ার থেকে পড়ে মাথা ফুলিয়ে রেখেছে। সে উঠতে পারে ঠিকই, কিন্তু নামতে পারে না। একা একা নামতে গিয়ে পড়ে গেছে। পরেই পুরো বাড়ি মাথায় তুলে দিয়েছে এক চিৎকার। ইকরা তড়িঘড়ি করে নিচে নেমে ছেলেকে কোলে নেয়। ততক্ষণে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গিয়েছেন। ফরিদা বেগম এসে আর্তনাদ করে উঠলেন, এ কি, চেয়ার থেকে পড়লো কিভাবে ও? তুমি কোথায় ছিলে? ইকরা ছেলের মাথা ডলছে ব্যস্ত হাতে। এর মাঝে শাশুড়ির কথার জবাব দিল, আমি তো ঘরেই ছিলাম আম্মা জান। তুমি ঘরে থাকতে ছেলেটা পড়ে যায় কিভাবে? মনোযোগ কোথায় থাকে তোমার? আহ, এখন এইসব বলার সময়? যাও গিয়ে বড় পেনে মাথায় দাও ওর। স্ত্রীর উদ্দেশ্যে থমকে উঠলেন ওসমান মোল্লা। ভদ্রমহিলা থেমে গেলেন। হনহন করে গিয়ে ফ্রিজ থেকে বরফ আনলেন। ওবায়দুল্লাহ তখনও কেঁদে যাচ্ছে। তিনি এসেই নাতিকে নিজের কোলে তুলে নিলেন। দেখি দাও, আমার কাছে দাও আমার নাতিকে। ইকরা শব্দহীন ফরিদা বেগম সযত্নে নাতির মাথায় বরফ ঢেলে দিতে লাগলেন। এক পর্যায়ে কান্না কিছুটা থামলো ওবায়দুল্লাহর। তবে ফরিদা বেগমের মুখ তখনও চলমান। স্বামীর প্রস্তার হতেই ইকরাকে এক নাগারে কথা শুনিয়ে যাচ্ছেন তিনি। আমার কোনো দোষ নেই তো দাদি যান, আমি আম্মুকে না ডেকে নিজে নিজে নামতে চেয়েছিলাম। তুমি চুপ থাকো, তোমায় ডাকতে হবে কেন? ও চোখে চোখে রাখতে পারে না। কি হয়েছে? আশমির পেছন থেকে ছেলে গমগমে স্বর ভেসে আসতেই থেমে গেলেন ভদ্রমহিলা। ওমর মাত্রই মসজিদ থেকে আসরের নামাজের ইমামতি করে এসেছে। এত করে বাড়িতে ছিল না সে। ইকরা এবার স্বামীর পানে তাকালো। মেয়েটার চোখ মুখখানে লালিত। এমনভাবে ছেলের ব্যথায় নিজের বুকটা পড়েছে, ওপরে শাশুড়ির কথাই কান্না এসে চাপে চাপে ভাব। তবে নিজের অশ্রু আটকে চুপ করে বসে রইল সে। প্রস্তুত হলো ওমায়ের থেকেও কথা শোনার। নিশ্চয়ই ছেলে আঘাত পেয়েছে বলে লোকটাও তাকে বকবে। ওমর শব্দ করে এগিয়ে এলো, গমগমে সুকলে শুধালো, কি হয়েছে ওর? চেয়ার থেকে পড়ে দেখ ছেলেটার মাথার কি অবস্থা হয়েছে। আর তোর বউ কিনা ঘরেই ছিল। এই জন্য আপনি ইকরাকে কথা শোনাচ্ছেন? কথা শোনাবো না তো কি করব? ছেলেটাকে একটু চোখে চোখেও রাখতে পারে না। আপনি কোথায় ছিলেন? ছেলের প্রশ্নে খানিক ভরকে গেলেন ভদ্রমহিলা। সময় নিয়ে থেমে থেমে বললেন, আমি ঘরেই ছিলাম। কেন? তাহলে আপনি ওকে কেন পড়া থেকে বাঁচাতে পারলেন না? তুমি কি এখন ওর সাথে আমার তুলনা করছো? ও মা হয়, ও সবার মতো চললে হবে নাকি? ঠিক বলেছেন, ও মা হয়। সুতরাং সন্তানের কিছু হলেও কষ্টটা সবচেয়ে বেশি ওরই লাগবে। তো এখানে ওকে বকাঝোকা করার টপিকটা আসে কোথা থেকে? ঘাট হয়েছে আমার। আর বকবো তোমার বউকে। তোমাদের ছেলে তোমাদের যেভাবে ইচ্ছে লালন পালন করো, আমি আর কিছু বলবো? ওবায়দুল্লাহকে ইকরার কোলে বসিয়ে দিলেন ফরিদা বেগম। পরপর গড়গড় পায়ে স্থান ত্যাগ করলেন। মায়ের কাণ্ড দেখে ফুস করে শ্বাস ছাড়লেন ওমর। কাজ ঝুঁকিয়ে ছেলেকে নিজে কোলে নেয়, মোলায়েম কণ্ঠে শোধায়, কোথায় ব্যথা পেয়েছ? এখানে। আঘাতপ্রাপ্ত স্থানটুকু দেখিয়ে জবাব দিল ওবায়দুল্লাহ। ওমর প্রথমে স্নেহের হাত তুলে ফোলা ফোলা জায়গাটায় পরাক্ষণে চুমু খেয়ে বলল, এইসব কিছু না সোনা আপু, একটু পরেই ভালো হয়ে যাবে। এতটুকু বলে নিচে বসা স্ত্রীর দিকে তাকায় ওমর। ইকরাকে তখনও হাঁ করে বসে থাকতে দেখে বলে, তুমি কি এভাবেই বসে থাকবে? ইকরা যেন ধ্যান ভাঙে, মুগ্ধতার জগৎ থেকে বেরিয়ে আসে। সে তাৎক্ষণিক নিজেকে তাতস্থ করে উত্তর করে, না, এখানে কেন বসে থাকবো আমি? তাহলে চলুন। হাত বাড়িয়ে বলে ওমর। পৃষ্ঠে ভেসে আসে ইকরা দ্বিধান্বিত স্বর, কোথায়? না বললে যাওয়া যাবে না? কে বলল যাওয়া যাবে না? ইমাম সাহেবের যেদিকে তার ইকরা বিবির চোখ বন্ধ করেও সেদিকে নির্দ্বিধায় যেতে পারবে। ওমর শক্ত করে হাতটা ধরে বলে ওঠে ইকরা। ওমর হাসে, অতঃপর কক্ষের দিকে যেতে যেতে বলে, আপাতত চোখ খোলা রেখেই কক্ষে চলুন। বাকিটা জীবন না হয় ওভাবেই চোখ বন্ধ রেখে নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যাবে। রাতে কাইফাকে মাঝখানে শুয়ে রেখে তার দুপাশে শুয়ে আছে কৃষণ ও হুমায়রা। ঘুম ঘুম চোখে মেয়েকে খাওয়াচ্ছিল হুমায়রা। এর মাঝে হঠাৎ করে জননীর বুকে দাঁত বসিয়ে দেয় কাইফা। হুমায়রা আর্তনাদ করে উঠল। ব্যথায় কেকিয়ে ধাক্কা মেরে মেয়েকে নিজে থেকে সরালো, ধমকে বলল, কাইফা ছাড়ো। চিৎকার শুনে সাথে সাথে ছেড়ে দিল কাইফা। পরপর দীর্ঘ পল্লব ঝাপটে জননীর দিকে তাকালো। অমনি ফের ধমকে উঠল হুমায়রা,
একটা তীব্র ধরে একদম দুষ্টু মেয়ে, সরে যাও, আজকে আর খাওয়াই নেই তোমার, বলে শিশুটিকে নিজে থেকে দূরে সরানোর চেষ্টা চালালো। কাইফা কিছুক্ষণ চুপটি করে রইল, ফাল চাহনি নিক্ষেপ করে মুখে শাহাদাত আঙ্গুল তুলে দিল। আবার মুখে আঙ্গুল দেয়, পপ। সবগুলো আঙ্গুল গুটিয়ে শুধু শাহাদাত আঙ্গুলটা চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটের মাছ বরাবর রেখে শব্দটুকু উচ্চারণ করলো কাইফা। হুমায়রা কেবল মুখের ভেতর থেকে থেকে ওর আঙ্গুলটা সরাতেই নিয়েছিল। এর মাঝে মেয়েটার কাণ্ডে হতবিহ্বল হয়ে গেল রমণী। হতভম্ব চিত্তে তাকালো স্বামীর পানে। কৃষাণের একই দৃশ্য। মেয়েকে এভাবে বকার কারণে মাত্রই হুমায়রার উদ্দেশ্যে কিছু বলতে নিচ্ছিল, সে মাঝপথেই মেয়ের কাণ্ডে চুপ মেরে যায়। স্বামীর সাথে যোগাযোগই হতেই দুজনে শব্দ করে হেসে ওঠে। কিছুক্ষণ খিলখিল করে হেসে নেয় হুমায়রা, পরপর মুখ কালো করে প্রত্যুত্তর করে, তুমি বল। কাইফার চোখ টলমলে। মায়ের এইটুকুনির ধমকেই অশ্রুবর্ষণ নেমেছে সে, তাই সে কি চোখের পানি মেয়ের? পলক ফেলার আগেই গাল বেয়ে জলবিন্দু গড়িয়ে পড়ল। কাইফা এবার বাবার দিকে ঘুরে অশ্রুসিক্ত গলায় ডাকে, বাবা। বলো বাবা। আমা বকা দিয়েছে। পৃষ্টিমাকে পেছন দিকে বাবার বুকের কাছে গিয়ে কুটিসুটি মেরে সই কাইফা। কৃষাণ তার আহ্লাদির উদ্দেশ্যে আহ্লাদি কণ্ঠে বলে, বাবা তোমার আম্মুকে মেরে দেবো ওকে? আমার বাবাটাকে কে বকাচোকা করেছে? এত বড় অন্যায়। কাইফা ছোট ছোট হাতে বাবার চওড়া বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে, তবে হাত তারা কুলাতে পারে না। কৃষাণ নিজেই মেয়েকে বুকের সাথে জড়িয়ে নেয়। মেয়েটা একেবারে শান্ত হয়ে শুয়ে রয়। সে তাই ভুল করেও মায়ের দিকে ফিরে না। হুমায়রা মায়ের অভিমানী সত্যটাকে কিছুক্ষণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে। পরপর মনে পড়ে এখনো নামাজ পড়া শেষ হয়নি। তাৎক্ষণিক এশার নামাজ আদায় করতে চলে যায় সে। ফিরে এসে দেখে মেয়ে তার বাবার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। হুমায়রা এগিয়ে এসে ওকে নিজের কাছে আনতে চায়, তবে কাইফা একেবারে শক্ত করে কৃষাণকে ধরে রাখায় আনতে সক্ষম হয় না। কৃষাণ বলে, ঘুমাক এভাবে? আপনার মেয়ের কি অভিমান দেখেছেন? অভিমান তো থাকবেই, আমার একমাত্র আহ্লাদের রাজকন্যা যে এটা। মেয়ের চোরে হাত বুলিয়ে বলে কৃষাণ। তারপর তার বাহু বাড়িয়ে দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি ওইখানে শুয়ে পড়ো। হুমায়রা বিরক্তি করে না, ছটপট করে স্বামীর হাতে শুয়ে পড়ে। অতঃপর এভাবেই পেরিয়ে যায় আরও একটি রাত। সপ্তাহের মধ্যে রাতের ভিসা কাজ সম্পূর্ণ হয়ে যায়। আজকে রাতের ফ্লাইট। অবশেষে আজ এর নিজের বহু অনাকাঙ্ক্ষিত শব্দটি পূরণ হতে যাচ্ছে হুমায়রার। বিকেল 4টার দিকেই প্লেন ছাড়া হবে। সেই সুবাদে সকাল থেকে এই অবধি প্রয়োজনীয় সবকিছু ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা বারবার চেক করে যাচ্ছে হুমায়রা। ইয়াসমিন বেগম ওকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। তার এই সম্বন্ধে ভালো ধারণা আছে। বিয়ের কিছু বছর পরেই স্বামীর সাথে হজ পালন করতে গিয়েছিলেন তিনি। নাজমিন বেগমও গিয়েছিলেন। তাদের দুই চায় এর হজ পালন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু ছেলে মেয়েদের হজ দেখার পালা। কাইফা দুপুরে খেয়ে দিয়ে যে ঘুমটা দিয়েছে এখনো ওঠার নাম নেই। এইদিকে রওনা দেওয়ার সময় হয়ে এসেছে। হুমায়রা তৈরি হতে হতে কৃষাণকে বলেন, ওকে একটু ঘুমন থেকে ওঠান না। উঠাতে হবে না, এভাবেই নেওয়া যাবে। হুমায়রা মেয়ের দিকে তাকালো। কাইফার মাথায় হিজাব বাঁধা। দুপুরে মায়ের সাথে নামাজ পড়তে বসে হুমায়রাকে দিয়ে হিজাবটা বাঁধিয়েছিল সে। ওভাবেই কমিয়ে গিয়েছে। পরনে পা অব্দি একটা ক্রিম কালারের গোল জামা, এক কথায় বোরকা বললেই চলে। হুমায়রা আর কিছু বলল না, নিচে রেডি হয়ে মন দিল। রেডি হওয়ার শেষ হতেই রওনা হলো তারা। কৃষণ এক হাতে ঘুমন্ত মেয়েকে কাঁধে নিয়ে নিল, অপর হাতে ব্যাগপত্র নিয়ে গাড়ি অব্দি এগলো। ইয়াসমিন বেগম নাজমিন বেগমও পেছনে পেছনে আসলেন। গাড়িতে প্রয়োজনীয় ব্যাগগুলো রেখে মা চাচার নিকট এগিয়ে গেল কৃষণ। হুমায়রা আগে থেকেই সেখানে উপস্থিত। কৃষণ এসেই ইয়াসমিন বেগম ও নাজমিন বেগমকে উদ্দেশ্য করে বললেন, আম্মু বড় আম্মু আসছি, তবে দোয়া করো। সাবধানে থাকিস বাবা, মেয়েটাকে কোল থেকে ছাড়িস না কিন্তু। হুমায়রাকেও হাতছাড়া করিস না। আর কোনো সমস্যা হলে তোর আব্বু ও বড় আব্বু তো আছে ওখানে। আচ্ছা আম্মু, আসছি তবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইয়াসমিন বেগম ছেলের পানে তাকিয়ে রইলেন। ক্ষণিকের মধ্যেই ধোঁয়া উড়িয়ে গাড়িটা গেটের বাইরে পিছু ছুটল নিজ গন্তব্যে। সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুই চা। মনে মনে রবের নিকট প্রার্থনা করতে বললেন না। কৃষাণরা সৌদির মাটিতে পা রাখে ওই দিন মধ্যরাতে। সেখানকার তখন রাত 10টা বা 11টা। তারা এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে পরপর মেয়েকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে কৃষাণ। যার বাপ চাচাদের সাথে দেখা করতে যায় কৃষাণ, দেখা করে এসে সেও ঘুমিয়ে পড়ে। ওই রাতে আর কোথাও যাওয়া হয় না। মক্কার উদ্দেশ্যে যাওয়া হয় এর পরদিন। সব বিধিবিধান মেনে পরদিনই তারা পা রাখে আল্লাহর পবিত্র ঘরে। উত্তপ্ত ধূসর আর রুক্ষ আরবের পাথুরে পাহাড়গুলোর মাঝে কাবা যেন এক নিথর শান্ত কৃষ্ণ সমুদ্র। কাবাকের চারিপাশে শ্বেতশুভ্র মার্বেলের পাথরের চারিটিপকে মতে হয় সে সমুদ্রে আছড়ে পড়া ঢেউ। সাদা ইহরাম পরা লাখো লাখো মানুষ সেই কৃষ্ণ কেন্দ্রকে ঘিরে আবর্তিত হতে থাকে। তখন যেন মনে হয় এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্য।
যেন একটা কৃষ্ণগহ্বরকে কেন্দ্র করে কোটি কোটি নক্ষত্র তাদের কক্ষপথে ঘুরে চলেছে। সেখানে কোনো রাজা নেই, কোনো ফকির নেই, সবাই যেন এক বিশাল সমুদ্রের ছোট্ট ছোট্ট জলবিন্দু, যারা নিজেদের অস্তিত্ব হারিয়েছে সেই পরম একের মাঝে। হুমায়রা মন্ত্রমুগ্ধের নাই চেয়ে থাকে পবিত্র ঘরটার দিকে। মেয়েটার বুক শিহরিত হয়, মন আনচান করে কালো কাপড়ে মোড়ানো ঘরটিকে একটু ছুতে। মানুষজনের অসংখ্য সংখ্যা কমে আসতেই কৃষাণুকে একেবারে কাবার নিকটে নিয়ে যায়। হুমায়রা কাপা হাতে চুই তার আল্লাহর ঘর। মানুষটার চোখে পানি আসে, অত্যাধিক সুখের পানি। অবশেষে মক্কা তাইফ করতে পেরেছে সে, নিচে ছুতে পেরেছে আল্লাহর পবিত্র ঘর। বাবা মাকে অনুসরণ করে কাইপাও ছোট্ট হস্ত যুগল দ্বারা স্পর্শ করে পবিত্র ঘরটি। মুখে হাসি ফুটে তাৎক্ষণিক, পরক্ষণেই মায়ের চোখে পানি দেখে শিশুটির মুখ কালো হয়ে যায়। এক পল বাবার দিকে চায় সে। কৃষাণ তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে সামনে ঘরটির দিকে। ওর ভিতরে যে কিরকম অনুভূতি হচ্ছে সেটা বোঝা মুশকিল। বাবার মনোযোগ না পেয়ে কাইফার নিজের হাত বাড়িয়ে মায়ের কোলে যাওয়ার জন্য উদ্যত হয়। হাত বাড়িয়ে মায়ের হিজাব টেনে ধরে হুমায়রা ফিরে যায়। বিলম্বহীন কোলে নেয় মেয়েকে। কাইফা কোলে এসেই প্রথমে চিকন আঙুলগুলো দিয়ে মায়ের চোখে স্থান পাওয়া অষ্টকোণা দায় সরাতে চায়। অগোছালো হাতে মুছে দেয় মায়ের চোখ। পরপর আতলে গলায় ডাকে, মা। হুমায়রা মেয়ের ছোট্ট মুখটা নজরবন্দি করে, কিছুক্ষণ অপলক চোখে চেয়ে চুমু খায় মেয়ের মুখে, হেসে বলে, মা কাঁদছি না সোনা। জননের হাসি মুখে দেখতেই ঠোঁট প্রসারিত হয় শিশুটির। হেসে মায়ের গলা জড়িয়ে ধরে। কৃষ্ণানদীর দেখে মুগ্ধ নয়নে অজান্তে নিজের মুখেও হাসি পড়ছে। পরপর কাইফাকে নিজের কোলে নিয়ে আসে। স্ত্রীর এক হাত শক্ত করে মুঠোয় পুরে নিয়ে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যায়। অতঃপর আল্লাহর রহমতে সব বিধিবিধান ঠিকমতো মেনে নিতেই ওই দিনই ওদের ওমরা সম্পূর্ণ হয়। জননীর নিস্তব্ধতা চিরে মসজিদে মসজিদে ধ্বনিত হতো আজানের মিষ্টি স্বর। জেগে উঠল পুরো শহর, নিয়োজিত হলো সৃষ্টিকর্তার বন্দিকিতে। আজ মসজিদে নববীতে ফজরের সালাত সম্পূর্ণ করেছে কৃষাণ। সালাত শেষে বাসায় ফিরে উমাইরাকে বলল বোরকা পরে রেডি হয়ে নিতে, হাঁটতে যাবে তারা। উমাইরা বিলম্বহীন তৈরি হওয়ায় শুরু করলো। কাইফাকে রেডি করলো কৃষাণ, ঠিক মায়ের মতোই কালো বোরকা পরিয়ে, মাথায় যত্ন করে কালো হিজাব পরিয়ে দিল। অতঃপর রেডি হওয়ার শেষতেই বরাবরের মতো এক হাতে মেয়েকে কোলে নিয়ে অপর হাতে স্ত্রীর হাত মুঠোয় পুড়ে বেরিয়ে পড়ল। একেবারে মসজিদে নববীতে এসে থামলো তারা। সেখানে তখন মানুষজনের তেমন বালাই নেই। সালাদ শেষ করে যার গন্তব্য চলে গিয়েছে। কাইফা ফালফাল নয়নে চারিপাশে পরোক্ষ করেছে। এক পর্যায়ে বাবার কোল থেকে নামার জন্য মোস্টামুষ্টি শুরু করে দিল সে। কৃষাণ বাধাহীন নামিয়ে দিল মেয়েকে। কাইফা কোটি কোটি পায়ে সামনে হাঁটা দিল। হুমায়রা কৃষাণ দুদিকে দিয়ে ওর দুই হাতের আঙুলে ধরে রাখলো। ওভাবেই প্রথমে নবমীর রওজা মোবারকে জিয়ারত করলো ওরা। পরপর ঘুরে ঘুরে পুরো মসজিদ পরোক্ষ করতে লাগলো। তিনজন মিলে বসলো এক জায়গায়। এর মাঝে কাইফা মিষ্টি স্বরে উচ্চারণ করলো, বাবা, বলো বাবা। কৃষাণ মেয়েকে কোলে নেয়। কোনোরূপ কথাবার্তাহীন হুট করে হুমায়রার কোলে শুয়ে পড়ে মেয়েটা হতভম্ব হয়। চমকানো স্বরে বলে, এটা কি করলেন? কৃষাণ লাপাত্তা, বুকের উপরে মেয়েকে বসিয়ে তার সাথে কথা বলতে ব্যস্ত হয়। কাইফা, বলো তো, বাবা আমি তোমাকে ভালোবাসি। কাইফা ফ্যালফ্যাল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকে বাবার দিকে। কৃষাণ ফের আবদার জোরে, বলো বাবা আমি তোমাকে ভালোবাসি। বাবা বাসি। হুট করে মাঝখানে সবকিছু বাদ দিয়ে পেছনের সব মিলিয়ে উঠল কাইফা। মেয়ের কথা শব্দ করে হেসে ফেললো ওরা দুজন। কৃষাণ বলল, এই তো আমার বাবাটা বলে দিয়েছে। বাবা, সারাক্ষণ বাবাকেই ডাকো, মাকে ডাকার দরকার নেই। দুদিন পর বাবা মেয়ে দুজন বোধহয় আমাকে ভুলেই যাবে। কৃষাণ চোখ তুলে শান্ত দৃষ্টিতে তাকায় স্ত্রীর পানে, সময় নিয়ে বলল, ভুল করেও তোমাকে ভুলার সুযোগ নেই। খানিক থেমে যাই। তোমায় যতনে রেখেছি আমার হৃদয় কোটরের ফ্রেমে। আমি যে প্রতিদিন নিয়ম করে বাঁচি তোমারই হৃদয় রাঙানো প্রেমে। প্রেম? শাহাদত আঙ্গুল মুখে পড়ে ঠোঁট নেড়ে অস্পষ্ট বলিতে শব্দখানা আওড়াই কাইফা। পৃষ্ঠে কোলে থাকা বাবা মেয়ে দুজনেই কপালে চুমু খাই হুমায়রা। অতঃপর বাতাসের সাথে ভেসে আসে তার রিনরিনের স্বর, মা প্রেম, হৃদয় রাঙানো প্রেম। সমাপ্ত।